যে এরা বেসিক্যালি অশিক্ষিত, এদের চিন্তা করার সময় নেই, সো এরা ডিসিশন চিন্তা করে হয় না, সো এরা বাজে ডিসিশন নিবে। শাসকের জন্য খুব ভালো হয় যদি জনগণ তাকে ভালোবাসে, এট দ্য সেম টাইম ভয়ও পায়। কিন্তু সে যদি দুইটাই অ্যাচিভ করতে না পারে কোনো শাসক, তাহলে জনগণ তাকে ভয় পাইলে ভালোবাসার থেকে। ও না, কমপ্লিটলি এগ্রি উইথ দিস পয়েন্ট। হোয়াট ইজ ফিলোসফি? ল্যান্ড ওনিং ধনী না হোক, তাহলে এগুলো তোমার জন্য না, একেবারেই তোমার জন্য না। তুমি এটার আশেপাশে এসো না। ক্যান্টনমেন্টকে ওরা স্পেশাল ভালোবাসে যে প্রেম প্রীতিতে মরে যাচ্ছে ক্যান্টনমেন্টের জন্য? না, ডেফিনেটলি না। ফিয়ার অফ দ্য রামিফিকেশনস, রাইট? বেশিরভাগ মানুষ যারা ডেমোক্রেসির কথা বলে তারা ডেমোক্রেসিতে বিশ্বাস করে, এটা সত্যি না। আজকে ইরান কিছু দূর লাইক সেকেন্ড ক্লাস মেম্বার অফ দ্য ট্রাইব বলে আজকে দেখেন ইরানের কি অবস্থা। দ্য বেস্ট লিডার্স আর ওই যে দ্য মিডল আইডিয়াল, এটাকে অ্যারিস্টটল বলতো দ্য গোল্ডেন মিন, দ্য মিডল আইডিয়াল। হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের সাথে যিনি উপস্থিত আছেন তাকে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো কিছু নাই। জনাব ববি হাজ্জাজ, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ইনটু মাই ফিলোসফি পডকাস্ট। থ্যাঙ্কস ফর ইয়োর টাইম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্রাট আমাকে দাওয়াত জানানোর জন্য। আমি আপনার শোর সাথে হালকা একটু পরিচিত এবং আমার কাছে মনে হয় খুব ইন্টারেস্টিং, ফ্যাসিনেটিং টাইপের কনভারসেশনস আপনি এখানে নিয়ে আসতে চেষ্টা করেন, সো তার জন্য আমি আরো বেশি আনন্দিত আজকে আপনার সাথে বসতে পেরে। থ্যাংক ইউ সো মাচ। ফিলোসফিতে একটা অনেক বড় চ্যালেঞ্জ আমার কাছে মনে হয়েছে সবসময়, ফিলোসফি আসলে কি সেটা ডিফাইন করা। সো আমি আসলে এই প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই। হোয়াট ইজ ফিলোসফি? আপনার মতে ফিলোসফি কি? দেখেন, মানে আদর্শিকভাবে আমরা যদি আলোচনা শুরু করি যে দ্য বিগিনিং অফ ফিলোসফি ইজ বেসিক্যালি দ্য সার্চ ফর নলেজ, মানে জ্ঞান, জ্ঞানের উৎপত্তি, জ্ঞানের প্রতি একটা প্রেম, জ্ঞান খোঁজা। তো এই পুরো জিনিসটাই ফিলসফির ভিতরে আবদ্ধ। সো আপনি আজ থেকে 3000 বছর 5000 বছর আগে, মানে দ্য বিগিনিং অফ হিস্ট্রি যদি আপনি চলে যান, যেখানে আপনি কোনো ওই বাজারজাত ধরনের আলোচনার বাইরে কোনো আলোচনা পাবেন, কোনো জ্ঞান ভিত্তিক আলোচনা পাবেন, সেটাই ফিলসফির অংশ। সো আপনি যখন এপিকিউরাস থেকে, অ্যারিস্টটল থেকে আল ফারাবি বা ইবন সিনার নাম নিয়ে আসবেন, সবই মানে তারা সব ধরনের জ্ঞান নিয়ে আলোচনা করেছে, ফ্রম ফিজিক্স টু মেটাফিজিক্স, অল অফ ইট। এবং এই পুরো জিনিসটাই তখন এটা ভাঙা হয়নি যে এটা অঙ্ক, এটা ফিজিক্স, এইটা বায়োলজি, এইটা মেটাফিজিক্স, এইটা এপিস্টেমোলজি, এইটা আপনার লজিক, এরকম ভাবে ভাঙা হয়নি। তখন পুরো জিনিসটাই ছিল ফিলসফি। সো অল অফ নলেজ ইজ ইনক্যাপসুলেটেড ইন আজকে আমরা যেটাকে চিনি ফিলসফি হিসেবে বা দর্শন হিসেবে। একটা পয়েন্টের পর যখন ক্লাসিফিকেশন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল, কারণ প্রত্যেকটা সায়েন্স আলাদা আলাদা ভাবে যখন ডেভেলপ করা বেশি শুরু করলো, যেমন মনে করেন আজকে আপনি রেগুলার ডাক্তার বলতে কোনো ডাক্তার নেই, ইদার আপনি মেডিসিনের ডাক্তার বা ইএনটি ডাক্তার বা নেফ্রোলজি বা নিউরোলজি, মানে স্পেসিফিক। আজ থেকে 200 বছর আগে চলে যান, শুধু ডাক্তার। সো ওই যে ক্লাসিফিকেশন, আমাদের জ্ঞান কত বাড়ে এবং এটা ক্লাসিফিকেশন কত ভাবে হয়, পরিধি কি কি, তার ভিত্তিতে আমরা ভিন্ন ব্রাঞ্চেসে ভেঙে নেই। সো আমাদের জ্ঞানের পরিধি যখন আজকের থেকে, অ্যাটলিস্ট ক্লাসিফাইড জ্ঞানের পরিধি আজকের থেকে আরো সীমিত ছিল, তখন পুরো জিনিসটাই ছিল ফিলসফি। সো আমি যখন ফিলসফির দিকে তাকাই, আমি ফিলসফার না, আমি দার্শনিক না, তবে এই জ্ঞান যেহেতু আমি রাষ্ট্রবিজ্ঞানী, সেখান থেকে দর্শনের সাথে বেশ শক্ত একটা পরিচিতি আমাদের থাকতে হয়, ইতিহাসের সাথেও থাকতে হয়। তো ওই জায়গা থেকে আমি আপনাকে বলতে পারি যে আমার পার্সোনাল টেক অন ফিলসফি ইজ স্টিল দ্য সেম, যে আজকে 2,500-3,000 বছর আগে যেভাবে ফিলসফি নিয়ে চিন্তা করা হতো, ইটস অল অফ নলেজ, আমি আজকে এইভাবে চিন্তা করি, ইটস অল অফ নলেজ। পারফেক্ট, ফ্যাসিনেটিং। আপনার সব থেকে পছন্দের ফিলোসফার কে? এটা খুব মুশকিল একটা প্রশ্ন। মুশকিল প্রশ্ন কেন, যে আপনি যে কোনো ফিলসফারের দিকে যখন তাকাবেন, এখানে যেমন আপনি যদি অ্যারিস্টটলের কথা বলেন বা সক্রেটিসের কথা বলেন, বা এই আপনার এনলাইটেনমেন্ট ফিলসফার্স লাইক কান্ট অর ডেকার্ট, তাদের কথা বলেন, বা মুসলিম গোল্ডেন এজের ফিলসফার্স, আল আরাবি, ইবন সিনা, আল ফারাবি, অনেক ইবন আরাবি, যাদেরই বলেন, সবার এক একটা সময় তারা এক একটা প্রেক্ষাপটে নতুন ধরনের চিন্তা নিয়ে এসেছেন। সো তার জায়গায় তার যে অবদান,
ওইটা তার জায়গা হিসেবে যদি আপনি মাপা শুরু করেন তাহলে বিশাল অবদান, মানে ইনকম্পেয়ারেবল অবদান। তো ওখান থেকে তাকে অন্য কারোর সাথে কম্পেয়ার করা খুব মুশকিল হয়ে যায়। মানে মনে করেন, যদি আমি একটু লে অডিয়েন্সের জন্য বলি, যে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় গ্রেটেস্ট বক্সার অফ অল টাইম কে, এখন আপনি বললেন মোহাম্মদ আলী, কিন্তু আজকে যিনি হেভিওয়েট চ্যাম্পিয়ন আছে তার সাথে হয়তো মোহাম্মদ আলী জিতে উঠবেন না। কিন্তু মোহাম্মদ আলীর সময় যে বক্সিং একটা আর্ট হিসেবে বা একটা স্পোর্ট হিসেবে যে অবদানটা বক্সিং এ রেখেছিলেন, ওইটা ওই সময় কারো মানে অকল্পনীয় অন্য কেউ রাখবে। মাইক টাইসনের সময় অকল্পনীয় অন্য কেউ রাখবে, বা এর আগে আপনার ওই যে আপনার ওই ভদ্রনাম কি, রকি মার্সিয়ানোর সময় অকল্পনীয় অন্য কেউ রাখবে। তো সেম ভাবে আসলে এনাদেরকে মেলানো মেশানো খুব মুশকিল। আবার সর্ট অফ ফিলসফির কিছু ইন্টারেস্টিং জিনিস আছে, যে আপনি আদিকাল থেকে খুব রিসেন্ট টাইম পর্যন্ত ফিলসফি ওয়াজ অ্যান আর্ট অর সায়েন্স যেটা একটু প্রসিদ্ধ পরিবারের ছেলেমেয়েরাই শুধু করতো, অন্য কোথাও করতো না। এগেন এটাতে আমাদের আমাদের সিভিলাইজেশনাল ডেভেলপমেন্টের সাথে জড়িত আছে, এখানে সবকিছুর সাথে ইতিহাস কানেক্টেড। তো অ্যারিস্টটল যেমন পরিষ্কার বলে দিয়েছিল যে তুমি যদি ওই সিটিজেন লেভেলের না হও, মানে ইন দ্য সেন্স যে ল্যান্ড ওনিং বড়লোক না হও, ওইভাবে চিন্তা করি আমি, মানে ধনী বা ওরকম ল্যান্ড ওনিং ধনী না হও, তাহলে এগুলো তোমার জন্য না, একেবারেই তোমার জন্য না। তুমি তুমি এটার আশেপাশে এসো না। তো এরা কিভাবে বলতে পেরেছেন? কারণ ওই জায়গাটায় তারা নিজেদেরকে যেভাবে দেখেন, লাইক দেখো আমরা সবাই সীমাবদ্ধ কিন্তু আমাদের অভিজ্ঞতার আলোকে। ফিলসফিতে আমরা ডেফিনেটলি। বেশিরভাগ সময় নোমিনাল জিনিসপত্র নিয়ে কথা বলি, এম্পিরিসিজমের বাইরে কথা বলি, কিন্তু আসলে আমরা কিন্তু জীবনটা আমাদের অভিজ্ঞতা দিয়েই দেখি। আমাদের জীবনটা, আমাদের দুনিয়াটা কিন্তু এম্পিরিক্যাল দুনিয়াই। আমরা শুধু যদি একসময় স্বপ্ন দেখি, মনে করি আমাদের এম্পিরিক্যালের বাইরে কিছু আছে, তখন আমরা সর্ট অফ নোমিনাল এন্ড হোয়াটনট এইসব জিনিসপত্র চিন্তা করা শুরু করি, এ প্রায়োরাই অর হোয়াটনট জিনিসপত্র চিন্তা করা শুরু করি। কিন্তু আলটিমেট এভরিথিং বয়েলস ডাউন টু কিন্তু আওয়ার এক্সপিরিয়েন্সেস। সো অ্যারিস্টটল কান্টের মতো কথা বলতে পারতেন না, কারণ কান্টের সময়, মানে কান্টের সময় আশেপাশে যা কিছু ছিল এগুলো অ্যারিস্টটল দেখেন নাই। ইউনো রুসোর মতো করে কথা হয়তো আজকে জন রলস বা কেউ বলবে না, বা আপনি আমি বলবো না, কারণ রুসো ভিন্ন একটা সময় দেখেছে। তো এই সবের আলোকে আমার কাছে মনে হয় যে বেশিরভাগ যাদের আইডিয়াস আমরা আজকে মনে রেখেছি, এবং অনেকের হয়তো আমরা মনেও রাখিনি, তারা হয়তো আরো মহান ছিল কিন্তু আমরা মনে রাখিনি, কিন্তু বেশিরভাগ যাদের আইডিয়াস আমরা মনে রেখেছি তারা সবাই অনেক ক্রেডিটের অধিকারী। So এদের কাউকে একে অপরের থেকে ছোট করে দেখার উপায় নাই। এডিশন আমি একটা পয়েন্ট আপনাকে বলি, এখন মানে আমাদের তো অনেক বয়স হয়েছে, বাট মনে করেন আমরাও তো একসময় তরুণ ছিলাম। তো যখন 16-17 বছর বয়স ছিল তখন কাকে পরে বেশি মজা লাগতো, যখন 26-27 বছর বয়স ছিল তখন কাকে পরে বেশি মজা লাগতো, এরকম কিছু স্টেজেস থাকে। তো যখন বেশি ইয়াং ছিলাম, মানে বয়স খুব কম ছিল, তখন মনে করেন এই যে 16-17-18 ওই সময়তে, মানে ইউনিভার্সিটি যাবো কিন্তু যাইনি এখনো, ইউনো তখন আপনার ক্যামিউ, এই নিচে, এগুলো পরে খুব মজা লাগতো। মানে মনে হতো আরে ভাই আমরাই তো, আমরা এই সুপারম্যান, নট ওইভাবে সুপারম্যান, বাট ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট, যে একটু একটু রিবেলিয়াস, ইউনো অ্যাবসলিউটলি। নাহাইলিজম, সর্ট অফ কিচ্ছু নাই, কোনো কিছুর কোনো মানে নাই, এই ধরনের চিন্তা ভাবনা, ওই ওই এজ ইউথ। হ্যাঁ, ওয়েন ইউ 10 বছর পরে যে আবার অন্য কিছু, তার একটু স্ট্রাকচার জিনিসপত্র আরো ভ্যালু বেশি খুঁজে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, হাইডেগার হয়তো সব কথা খারাপ বলেনি, ও নাজি হতে পারে বা নাজি সিম্পাথাইজার হতে পারে, কিন্তু কথা হয়তো খারাপ বলেনি, দ্যাটস এভরিথিং। একটা পয়েন্টে যে ম্যাচুরিটির সাথে আপনি তারপর আসেন যে আচ্ছা না, আসলে এরা সবাই তাদের জায়গা থেকে ভালো বলেছিল, কেউই সুপার হিরো না, সবাই বাট অনেক ক্রেডিটের অধিকারী। So ওই জায়গা থেকে বলছি ফেভারিট ফিলোসফার আসলে অনেক আছে, বাট আলাদা করে ফেভারিট একজন বা দুজন এরকম নাই। এক্সাক্টলি। কিছু যেমন বললেন প্রত্যেকটা মানুষই আসলে তার সময়ের ভিতরে সীমাবদ্ধ। বাট ফিলোসফির কিছু আইডিয়া থাকে যেটা আসলে ওই টাইম অ্যান্ড স্পেসকে আসলে ট্রান্সেন্ড করে। এরকম একটা কথা অ্যারিস্টটলের কথা আসলে অনেক আসলো। আমি অ্যারিস্টটলকে দিয়ে আপনার ফিল্ডের সাথে একটু লিঙ্ক করি। অ্যারিস্টটল আসলে বলছিল যে ম্যান ইজ আ পলিটিক্যাল অ্যানিমাল। সো আপনার কি মনে হয় যে এই কথাটা কি আসলে উনার ওই টাইমের জন্য প্রযোজ্য ছিল, নাকি আজকের দিনে দাঁড়ায়ও আমরা সেটা বলতে পারি যে ম্যান ইজ আ পলিটিক্যাল অ্যানিমাল, অথবা উনি আসলে এই কথাটার মাধ্যমে এক্স্যাক্টলি কি বলতে চাইছিলেন? প্রথমত আমরা অ্যারিস্টটলের, আমি গ্রিক ভার্সন পড়িনি এবং ভাষা আমার স্পেশালাইজেশন না,
আমিও সব Yeah. জায়গায় ইংরেজিতে দেখেছি লেখা বা দু এক জায়গায় বাংলাতেও লিখেছি দেখে এরকম যে ম্যান ইজ এ পলিটিক্যাল। বাট যদি আমরা অ্যারিস্টটলকে একটু ভালোভাবে অনুধাবন করতে চেষ্টা করি, তাহলে মোটামুটি খুব শীঘ্রই আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে অ্যারিস্টটল ম্যান বলতে ম্যান বোঝায় নাই। সো গ্রিক শব্দটা আসলে অ্যারিস্টটল কি ব্যবহার করেছে এটা আপনি এখন নাও দ্যাট আই টক টু আই থিংক আছে না একবার চেক করা উচিত। মেবি আফটার আওয়ার কনভারসেশন আমি যখন সময় পাই আমি একটু চেক করবো গ্রিক শব্দটা অ্যাকচুয়ালি কি ব্যবহার করেছিল। বাট অ্যারিস্টটলের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল যে যারাই স্টেটাস আছে সিটিজেনের, কারণ ও তো এথেন্সের, তো এথেন্সে তো স্টেটাস মানে সামথিং এক এক সিটি স্টেটাসের সর্ট অফ ধারা একটু ভিন্ন ছিল বা ডেফিনিশন একটু ভিন্ন ছিল। বাট এথেন্সে ছিল মানে বেসিক্যালি তুমি ইউ হ্যাভ ইউর ল্যান্ডেড বর্ন অফ দিস সিটি, মানে ইদার জাস্ট স্যাঙ্গুইনিস, মানে আজকে আমরা বলি জাস্ট সোলি জাস্ট স্যাঙ্গুইনিস, তো তখন তার এগুলো ছিল না। বাট বেসিক আইডিয়াটা যে তোমার বাবা উত্তরাধিকার সূত্রে মানে তোমার বাবা ওখানে ছিল বা তুমি ওখানে জন্মেছো, তুমি ল্যান্ড হোল্ডিং মেম্বার, তাহলে তুমি সিটিজেন। অ্যারিস্টটলের কাছে এভরি সিটিজেন তাদের পরম দায়িত্ব পলিটিক্যালি এঙ্গেজ হওয়া, পরম দায়িত্ব। অ্যারিস্টটলের কাছে এটা গুরুত্বপূর্ণ। সো অ্যারিস্টটল যখন বলেছে ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমাল, হতে পারে সে ওই যে ম্যান হিসেবে সে ওই সিটিজেনকে আখ্যায়িত করে সে বলছে পলিটিক্যাল অ্যানিমাল। কারণ একটা জিনিস ভুলে যাবেন না যে অ্যারিস্টটল কিন্তু কখনোই ডেমোক্রেসি পছন্দ করতো না। Aristotle detested democracy. সেই হিসেবে প্লেটো ডিটেস্টেড ডেমোক্রেসি। ইউ মাইট আর্গিউ সক্রেটিস তো নিজে কিছু বলে যায়নি, ওর কথা অন্য সবাই বলেছে, বাট ইউ মাইট আর্গিউ যে সক্রেটিস অলসো ডিটেস্টেড ডেমোক্রেসি। বাট দেন এই যে এখন আমরা যেমন মনে করেন আমাদের দেশে রাইট নাও একটু প্রেক্ষাপট মিলে একটু কথা বলি ইফ ইউ ডোন্ট মাইন্ড। No, definitely. Yeah. আচ্ছা, আমাদের দেশে একটা জিনিস হয়েছে যে আজকে এই যে 2025 জুলাই মাসে দাঁড়িয়ে আমরা আলোচনায় আছি নির্বাচন কত তাড়াতাড়ি হবে বা কত দেরিতে হবে। আমার ডেমোক্র্যাট, আমার লিবারেল ডেমোক্র্যাট থ্রু অ্যান্ড থ্রু, মানে আমার রাজনীতি গত 15 বছরের ফুল লিবারেল ডেমোক্রেসির জন্য, যার জন্য মনে করেন আমি ওই হাসিনা সরকারের বিরোধিতায় অনেক সাফার করতে হয়েছে আমাকে। তো লিবারেল ডেমোক্রেট মানে আমি বিশ্বাস করি যত তাড়াতাড়ি জনগণের হাতে ক্ষমতা দেয়া যায় নির্বাচন। আজকে আমার আপনার আমার সমাজের মানে আমি বলছি মনে করেন ঢাকার শিক্ষিত সমাজ ধরেন বা বাংলাদেশের কিছু দূর শিক্ষিত সমাজ ধরেন, আমার সমাজের অনেকেই আজকে এই নির্বাচনটা চাচ্ছে না। তারা চাচ্ছে নির্বাচন বিলম্বিত হোক। তারা কেন চাচ্ছে নির্বাচন বিলম্বিত হোক? কারণ তারা ডেমোক্রেসি যতই কথা বলুক না কেন তারা বিশ্বাস করে না জনগণের ডিসিশন মেকিং পাওয়ারে, যে জনগণ ভালো ডিসিশন নেবে এটা তারা বিশ্বাস করে। এটা কেন বলছি? তারা নির্বাচন পেছানোর মেইন কারণ তারা বলে যে নির্বাচন হলে বিএনপি জিতবে, একটা পার্টিকুলার রাজনৈতিক দল বিএনপি তারা জিতবে। ভালো কথা, তো বিএনপি তো একা জিতবে না, লোকজন ভোট দিলেই তো জিতবে। তার মানে বিএনপি ভালো না কিন্তু লোকজন বিএনপি কে ভোট দেবে। তাহলে ফেইথ ইন দ্য পিপলস ডিসিশনস এটা তাদের খুব অল্প। কিন্তু তারা এটা বলেন না, অ্যারিস্টটল পরিষ্কার করে বলতেন। অ্যারিস্টটল বলতেন যে তুমি যদি সবাইকে সর্ট অফ ডিসিশন মেকিং পাওয়ারটা দাও, ভোট দিতে দাও সবাইকে, এবং সবাই মানে এগেন সে যখন সর্ট অফ ডেমোস মানে দ্য পিপল বলতে সে বোঝাচ্ছে যে মেজরিটি অশিক্ষিত। Again, Aristotle was quite crude about these things. Aristotle, ওরা you know the Greeks, যুদ্ধের সময় যুদ্ধ করছে, সারাদিন মদ খাচ্ছে বা সারা রাত মদ খাচ্ছে যাইছে, so he was quite crude about something. I mean, one of the most knowledgeable, greatest philosophers of all time, without doubt, মানে কোনো ধরনের ডাউট ছাড়া। Having said that, he was also crude in many measures. তো অ্যারিস্টটলের কাছে ডেমোস was crude, যে এরা বেসিক্যালি অশিক্ষিত, এদের চিন্তা করার সময় নেই, সো এরা ডিসিশন চিন্তা করে হয় না, সো এরা বাজে ডিসিশন নিবে। তুমি যখনই এদের হাতে দেবে তখন কেওস তৈরি হবে, এবং এই কেওস সে অনেক ভাবে সাজিয়ে জানায়, মানে in his discussions, in his writings outside of Nicomachean Ethics, other books as well, but সে পরিষ্কার করে জানায় যে সোসাইটি উইল ডিভলভ, মানে সোসাইটির অবনতি হবে, উন্নতি হবে না। এবং এখানে বেশ কয়েকটা জিনিসের মধ্যে একটা জিনিস যেটা পরে অনেকে মানে টকভিল থেকে শুরু করে, মানে অ্যালেক্সিস জি টকভিল থেকে শুরু করে অনেকে আলোচনা করেছে, ইনক্লুডিং জেমস মেল এন্ড হোয়াটনট, যে tyranny of the majority, tyranny of the majority তৈরি হবে। এবং এই মেজরিটিটা অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল আর uncouth, illiterate and led by the basest instincts, মানে সবচেয়ে বেসিস ইনস্টিংসে তারা লেড হয়। যেমন মনে করেন আমাদের দেশে আপনি এখন আমাদের দেশের সুশীল সমাজের যে প্রতিনিধিরা আছেন তারাও কিন্তু মোটামুটি সেম জিনিসটাই বিশ্বাস করেন। কারণ তাদেরকে বলবেন, তারা বলবে হ্যাঁ দেখো গ্রামের মানুষ শুধু ওয়াজ মাহফিল শুনে, গ্রামের মানুষ
হিরো আলমের ভিডিও দেখে, দূর ওদের, ওরা ওরা ভুল ডিসিশন নেবে, ওরা এরকম একটা দলকে ভোট দিবে যেটা ভালো না। ওকে, সো দে ডোন্ট বিলিভ ইন। তো অ্যারিস্টটল এই জায়গাতে অনেক মিল ছিল। ইভেন দো অ্যারিস্টটল তাদের মতো রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি নিয়ে কথা বলছিল না, অ্যারিস্টটল কিন্তু যখন ডেমোক্রেসি নিয়ে কথা বলছিল পিওর ডেমোক্রেসি নিয়ে কথা বলছিল, যে এখন 5,000 ডিরেক্ট সিটিজেন ভোট ডেমোক্রেসি। দেয়, ডিরেক্ট ডেমোক্রেসি, রাইট। 5,000 ইয়া সিটিজেন ভোট দেয়, এটা 5,000-এর বদলে যে 40,000 আমাদের ডে লেবার বা যা কিছু আছে সবাই মিলে ভোট দিবে। এই 40,000 দিলে টিরানি অফ দ্য মেজরিটি, ওই বাকি 35,000 যারা ল্যান্ডলেস, যারা শিক্ষা নাই, যাদের ওই ট্রেনিংটা নাই, যারা সর্ট অফ ওই যে দ্য ওয়ার্ড অ্যারিস্টটল ইউজেস ইউজুয়ালি ইজ আরেতে, আরেতে ইজ ভার্চু। ইয়া ইয়া সেই ভার্চুটা, তো ভার্চুটা কি, ভার্চুটা অ্যারিস্টটল ডিফাইন করে যে আপনার এই ভার্চুটা থাকার জন্য প্রত্যেকটা জিনিস একটা আইডিয়াল আছে, একটা একটা বেস্ট আছে প্রত্যেকটা জিনিসের। মানে আপনি আপনি বিরিয়ানি রান্না করবেন, এই বিরিয়ানি একটা বেস্ট আছে, রাইট? মানে খুব বেশি চিনি দিবেন বেস্ট হবে না, খুব কম চিনি দিবেন বেস্ট হবে না, খুব বেশি মাংস দিবেন বেস্ট হবে না, খুব কম মাংস দিবেন বেস্ট হবে না। তো একটা আইডিয়াল বেস্ট আছে। এই বেস্টের যাওয়ার প্রচেষ্টা বা বেস্টের কাছাকাছি যাওয়াটাকে অ্যারিস্টটল বলে আরেতে, আপনার ভার্চু। তো এই এই ভার্চুর জায়গা থেকে দ্য ম্যাসেস অনেক দূরে, অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল। এগেন আমি আমার কথা বলছি না কিন্তু ভাই, আমি কিন্তু লিবারেল ডেমোক্রেট, অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল। সো এই কারণে অ্যারিস্টটল ডেমোক্রেসি পছন্দ করে না। ওই জায়গায় আমি বলছি যে আজকে আমাদের ভেতরেও কিন্তু অনেকের, আমরা হয়তো বলি না কারণ সর্ট অফ শুনতে খারাপ শোনাবে তার জন্য আমরা এইভাবে বলি না, বাট আমাদের ভেতরে অনেকে কিন্তু এই জিনিসটা বিশ্বাস করে এবং ডেমোক্রেসি তারা চায় না। কিন্তু অ্যারিস্টটলের ছাত্র আপনার আলেকজান্ডার, মানে বিশ্বে অ্যারিস্টটলের নাম যতজন জানে তার থেকে আমি ধরে নিচ্ছি বেশি বা অ্যাটলিস্ট সেম নাম্বার অফ মানুষ আলেকজান্ডারের নাম জানে। সেই জায়গা থেকে আলেকজান্ডার এত বিস্তৃত একটা সর্ট অফ সাম্রাজ্য তৈরি করতো কিভাবে? বিকজ হি এম্পাওয়ার্ড হিজ মিলিটারি, his father and Philip did it and so on and so forth, but it wasn't a traditional military. It was to a large extent, not exactly when like China's moto people's army chilo na, but to a large extent a democratically empowered military force. So মানে আমি আপনাকে যেটা বলছি যে even Aristotle's জীবন দশার, because Aristotle outlived Alexander, Aristotle outlived his student. So Aristotle's জীবন দশা, হ্যাঁ সরি সম্রাট, আলেকজান্ডার তোমার 33 বছর বয়সে মারা গেছে, 32 বা 33। জি জি জি, হ্যাঁ 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 হ্যাঁ। এবং এরকমও একটা আলোচনা আছে যে আলেকজান্ডারের পয়জনিং এর সাথে আপনার অ্যারিস্টটলের একটা সম্পৃক্ততা ছিল, কারণ অ্যারিস্টটলের নেফিউ আবার আলেকজান্ডারের কোর্ট হিস্টোরিয়ান ছিল। তো আলেকজান্ডার যখন এই যে ইন্ডাস ভ্যালি পর্যন্ত এসছে, এত যুদ্ধ করেছে, এত কিছু, তখন কিন্তু ওই যে ওর জন্য যে পার্চমেন্ট লিখছে বসে বসে ওর ইতিহাস, ওর গল্প, ওর মিথোলজি, সেটা কিন্তু আবার অ্যারিস্টটলের ভাগনা, মানে নেফিউ, অ্যারিস্টটলেরই দেয়া। সো অনেক ধরনের, এগেন হিস্ট্রি ইজ কমপ্লিকেটেড, এগুলোতে যাবো না, বাট আমি just বলছি যে ইনফ্যাক্ট আলেকজান্ডার মারা যাওয়ার পর তো অ্যারিস্টটল ট্রায়ালও শুরু হয় এথেন্সে, অ্যারিস্টটলকেও পালা যেতে হয়েছিল। সো অনেক বিষয় আছে, ওইটা যদি প্রো আলেকজান্ডার হবার কারণে, মানে তো বা অ্যাটলিস্ট বিশ্বাসটা যে প্রো আলেকজান্ডার, তো কইছিলাম। সো আইডিয়াস গুলো আর অলওয়েজ কমপ্লিকেটেড, বুঝছেন? সো বাট আমরা বিশ্বাস করি এখন যে 2,500 বছর আগে বা 2300 বছর আগে অ্যারিস্টটল যেভাবে চিন্তা করেছিলেন, এগেন দ্য বেস অফ নলেজ, তার সব চিন্তা চেতনা বা তার সব রেশনাল অ্যান্ড হোয়াট নট, এগুলো যেই নলেজের ভিত্তিতে তৈরি, আজকে আমরা তার থেকে অনেক দূরে এসেছি, আমরা আরো অনেক বেশি কিছু জানি। সো আমরা আরো বেশি ভিন্নভাবে চিন্তা করতে পারি। এখন আমরা জানি যে ইভেন দ্য লাইক আপনার অর্থনৈতিক অবস্থা কি এটা ইম্পর্টেন্ট না, আপনি বেসিস ইনস্টিংক্ট থেকে লেড না। হ্যাঁ, আপনি যখন আপনার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ থাকে তখন আপনার প্ল্যানিং শর্ট টার্ম হয়, লং টার্ম হয় না। এবং কেন লং টার্ম হয় না? নট বিকজ আপনি লং টার্ম প্ল্যানিং বুঝেন না, এটা না, কিন্তু বাট আপনি লং টার্ম প্ল্যানিং এ ভ্যালু খুঁজে পান না, কারণ আসলেই ভ্যালু নাই সেই কারণে। আর ইউজুয়ালি আপনি অনেক সময় দেখবেন যে আমরা ওই লং টার্ম শর্ট টার্মটাকে, এই জিনিসগুলোকে আমরা অনেক সময় ইসে করি, না গ্রিড, না অনেকের গ্রিড আছে ভাই, অনেকের গ্রিড আছে, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে যারা ওই শর্ট টার্ম প্ল্যানটাই শুধু করছে, who are compelled to, মানে forced to because of economic realities বা financial realities, তারা আসলে গ্রিডের উপরে কাজ করছে। সেরকম মানে আলোচনা আরো অনেক বিস্তৃত হতে পারে, সো I'll give it back to you.
ওকে, দেখেন আম আপ আ আলোচনার একটা পর্যায়ে আপনি অনেকগুলো পয়েন্ট হচ্ছে মেক করছেন। আমি আস্তে করে একটা পয়েন্টে আসার চেষ্টা করব। বাট আমি আ ইনিশিয়ালি যেটা দিয়ে স্টার্ট করতে চাই, আপনি বললেন আপনি থ্রু অ্যান্ড থ্রো হচ্ছে লিবারাল ডেমোক্রেসিতে বিশ্বাস করেন। আমি জাস্ট আমাদের বোঝার জন্য এবং আমাদের লে মানুষজনের বোঝার জন্য একটা মানুষ আসলে কিভাবে বুঝবে যে ন্যাশনাল ডেমোক্রেসি আর লিবারাল ডেমোক্রেসি আমি কিভাবে আলাদা করব? আচ্ছা, এখন আপনি যদি ন্যাশনালিজমের কথা বলে থাকেন, তাহলে হুম, হুম, ন্যাশনালিজমের ভিত্তি আবার একটু ভিন্ন এবং ন্যাশনালিজমের মানে আবার এক জায়গায় এক এক রকম। তো হুম, আপনি যখন ইউরোপে যাবেন, আপনি নিজে যেমন এখন ইউরোপে হুম, বসবাস করছেন, লাক্সেমবার্গ খুব সুন্দর জায়গা। আমি হুম। প্রথমবার লাক্সেমবার্গে গেছিলাম বোধহয় 90 বা 91 সালে। 90-91 সালে বড় একটা মডেল ইউনাইটেড নেশন সমাগম হচ্ছিল লাক্সেমবার্গে। তো আচ্ছা। ওখানে বাংলাদেশ থেকে আমন্ত্রিত হয়েছিলাম। So that was my ও first visit to Luxembourg, and I was 16, 17 years old. So, like you understand, অনেক অল্প বয়সে একা একা মানে একটা স্টুডেন্ট গ্রুপের সাথে একা একা না 3-4 জন আমরা এসেছিলাম বাংলাদেশ থেকে। So একটা গ্রুপ, but just us, মানে কোনো মুরব্বীরা নেই, কিছু নেই। আমরা লুক্সেমবার্গে এসেছি, লুক্সেমবার্গ নিজেরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি, দেখছি। So I have very fond memories of লুক্সেমবার্গ আজ থেকে 34-35 বছর আগে। নাইস, আহ, থিংস হ্যাভ চেঞ্জড সো মাচ। সো আপনি আরেকবার আহ, ইনভাইটেড no, লুক্সেমবার্গে আসার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ আমার, থ্যাংক ইউ না, বাট সো ইউরোপে আপনার ন্যাশনালিজমটা খুবই নেগেটিভ একটা টার্মিনোলজি, এবং এটার হুম, মূল কারণ হলো আপনার প্রথম থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝখানে ন্যাশনালিজমের নামে বড় বড় ফ্যাসিজমের মুভমেন্ট তৈরি হয়। সো আপনি ইটালি হুম, বলেন, জার্মানি বলেন, মুসোলিনির পলিটিক্যাল পার্টি বলেন, হিটলারের মানে নাজি রেজিম বলেন, এগুলো ন্যাশনালিজমের নামে তৈরি হয়, ইভেন দো দে ওয়ার অ্যাকচুয়ালি ফ্যাসিস্ট। হ্যাঁ, সো ইউরোপে যেটা হয় যে এই বিভৎস ফ্যাসিস্ট মুভমেন্ট গুলো ন্যাশনালিজমের সাথে এত অতপ্রুতভাবে কানেক্টেড ছিল, এবং ফ্যাসিজমের বেসিস কিন্তু একটু আগে বললাম যে ন্যাশনালিজম বেসিস, বাট তাই বলে বেসিস ন্যাশনালিজম হলেই যে ন্যাশনালিজম খারাপ তা না। বাট ইউরোপে ওদের এত বিটার এক্সপিরিয়েন্স, মানে আপনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে দেখেন মিলিয়ন্স অফ ক্যাজুয়ালিটিস, মিলিয়ন্স অফ ফেটালিটিস, মানে কোটি কোটি লোকজন মারা গেছে। সো সেটার চিত্র তারা ইতিহাসের পাতা থেকে এখনো মুছে দিতে মানে ভুলতে পারেনি আর কি। আমাদের এই সাইডে আবার আমাদের আপনি 47 বলেন বা তারপরেও বলেন, আমাদের এই সাইডে প্রত্যেকটা স্বাধীনতা এসেছে ন্যাশনালিজমের মাধ্যমে, এবং ন্যাশনালিজমের মাধ্যমে ওই ফ্যাসিস্ট বা এরকম কোনো মুভমেন্ট কিন্তু আসেনি। যে কয়টা এসেছে, ফ্যাসিজম আসেনি, বাট ফ্যাসিজমের মতো আপনার ডেভাস্টেটিং যে মুভমেন্ট গুলো এসছে, সেগুলো কিছু দূর কমিউনিজমের মাধ্যমে এসছে। তো আপনি যদি ক্যাম্বোডিয়ার পোলপট রেজিমের দিকে তাকান, বা আজকে নর্থ কোরিয়ার দিকে তাকান, ওগুলো কমিউনিজমের মাধ্যমে এসে, ইভেন দো ইকুয়ালি টোটালিটেরিয়ান গভর্নমেন্টস, সো ইকুয়ালি আপনার ডেভাস্টেটিং এফেক্টস অন দ্য পলিটি অন দ্য পিপল। বাট আমাদের দেশে ন্যাশনালিজম আমরা ভিন্নভাবে দেখি। আমাদের দেশে ন্যাশনালিজম ইজ ট্যান্টামাউন্ট মোটামুটি ইকুইভ্যালেন্ট টু পেট্রিয়টিজম। সো ওকে, পেট্রিয়টিজম এটার আবার একটা অত্যন্ত মানে এই পেট্রিয়টিজম বা এই যে এইভাবে ন্যাশনালিজম, এটা একটা বড় গুরুত্ব আছে। বড় গুরুত্ব আছে কি দেখেন, আজকের যে নেশন স্টেট, এটা আমরা ট্রাইব থেকে অনেক দূরে সরে এসেছি। সো এই নেশন স্টেটের ভেতরে একটা কোহিশন যদি থাকতে হয়, তাহলে একটা এই কোহিশনের জন্য কোনো একটা আইডিওলজির প্রয়োজন আছে। এই আইডিওলজিটা যেমন মনে করেন আজ থেকে 1400 বছর আগে যখন আরব এম্পায়ার স্প্রেড করলো, তখন দ্য কোহিসিভ আইডিওলজি ওয়াজ ইসলাম। হুম, আজ থেকে 2000 বছর আগে যখন রোমান এম্পায়ার আপনার এক্সপ্যান্ড করলো, তখন দ্য কোহিসিভ আইডিওলজি ওয়াজ রোমান ন্যাশনালিজম। হুম, আই এম রোমান, এই পরিচয়। হুম, যেমন মনে করেন আপনি যদি হ্যানিবালের যুদ্ধগুলো, দ্য পিউনিক ওয়ার্স, দ্য সেকেন্ড পিউনিক ওয়ার হুম, স্পেসিফিক্যালি, এটার দিকে যদি তাকান, তাহলে অ্যাটলিস্ট ওয়েস্টার্ন ইউরোপিয়ান ইতিহাসে প্রথমবার এমন হলো যে বড় বড় যুদ্ধে হ্যানিবাল জিতছে, কিন্তু রোম হারছে না। আরে আজব কথা, হুম, যুদ্ধে জিতে গেলাম তো, তুমি তো হেরে গেছো। না, হুম, রোম হুম, হারছে না। কেন রোম হারছে না? কারণ রোম ওয়াজ মোর দেন ওয়ান এম্পারার অ্যান্ড ওয়ান ব্যাটল অর ওয়ান ওয়ার। রোম হুম, ওয়াজ অ্যান আইডিওলজি, ন্যাশনালিস্টিক আইডিওলজি। ওই হিসেবে আপনি হুম, বলতে পারেন যে আমরা ইতিহাসের পাতায় যখন তাকাই, দ্য ফার্স্ট ন্যাশনালিজম ওয়াজ রোমান ন্যাশনালিজম ফার্স্ট। হুম, এখন আপনি আসেন যে এই যে আমাদের যে বাংলাদেশ, এই বাংলাদেশটাকে এই যে কোন আইডিয়াতে আপনি আবদ্ধ রাখবেন। আপনি যদি হুম, বলেন রিলিজন, যেমন আরবদের ছিল, হ্যাঁ, ইসলাম, তো আপনি যদি বলেন রিলিজন, তখন প্যান ইসলামিজম চলে আসে।
প্যান ইসলামিজম কি, যে মানে আমেরিকান মালয়েশিয়া, যদি ইফ ইসলাম ইজ আওয়ার অনলি বাইন্ডিং ফ্যাক্টর, তাহলে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব, ইরান, ইরাক, মানে পুরো এই বেল্টটা, মানে ফ্রম সর্ট অফ নর্থ আফ্রিকা টু ইস্ট এশিয়া, পুরাটা হবে একটা দেশ। দ্যাটস প্যান ইসলামিজম, রাইট? সো তাহলে বাংলাদেশের ভিত্তি কি? তাহলে বাংলাদেশের ভিত্তি ন্যাশনালিস্টিক আইডিওলজি, যেটা মনে করেন সাম পিপল আমেরিকা জানেন, some of the more recent ideas is banal nationalism, মানে আপনি দিনরাত ন্যাশনালিজম প্র্যাকটিস করছেন, দিনরাত। মানে আপনি যখন টপ গান দেখছেন এবং আমেরিকান F-16 ফ্লাই করছেন, আপনি আরে শালা তালি দিচ্ছেন, দ্যাটস অলসো বেনাল ন্যাশনালিজম। এই F-16টা কিন্তু ইজ আপনার কি বলে নাম, মানে এটা এটা পরিষ্কার একটা প্রতিচ্ছবি আপনার আমেরিকাননেসের। আমরা বাইরে থেকে হয়তো হাততালি দিচ্ছি, এই প্লেনটা খুব সুন্দর উড়াচ্ছে, আমরা আমেরিকান না, ওই ওই স্পিরিটটা আমরা লিভ করছি না, বুঝতে পারছেন? বা ওই যে ইন্ডিয়ায় যান, ওই গাদার নামে একটা সিনেমায় সানি দেওল যখন একটা লাঠি দিয়ে হাফ পাকিস্তান আর্মিকে উড়িয়ে দিচ্ছে, দ্যাটস অলসো পার্ট অফ দ্যাট ন্যাশনালিস্টিক স্পিরিট। সো এগুলো এগুলো মানে এভরিডে হয়ে গেছে আমার আপনার জন্য, এর জন্য একে বলে বেনাল ন্যাশনালিজম। সো এই এভরিডে জিনিসের মধ্যেও কিন্তু এটা চলে এসছে। সো এটা হলো ন্যাশনালিজম। এটার সাথে আসলে আমি লিবারাল ডেমোক্রেসি বা ডেমোক্রেসি এটার মিল নিয়ে আসবো না, বাট মানে ওই যে ডেমোক্রেসি যে জায়গাটুকুতে আপনি প্র্যাকটিস করছেন, ওই জায়গাটুকুর নিজের একটা আইডিওলজিক্যাল আপনার একটা কি বলে নাম পরিচিতি না থাকলে এই জায়গাটা এক্সিস্ট করবে না। ওইটার জন্য ন্যাশনালিজমটা প্রয়োজন। এবার আসে লিবারাল ডেমোক্রেসি। লিবারাল ডেমোক্রেসি হলো জাস্ট দুটো আইডিওলজি একসাথে করা। একটা হলো জনগণের মানে সরকার পরিচালনায় জনগণের সবচেয়ে মানে অধিকার সবচেয়ে আগে। সো জনগণ চুজ করবে তার সরকার কে কিভাবে পরিচালনা করবে। এটা হলো দ্য ডেমোক্রেসি পার্ট। লিবারাল পার্ট হলো ইন্ডিভিজুয়াল রাইটস। সো জনগণ সব ডিসাইড করলো। এখন 18 কোটি জনগণ ডিসাইড করলো যে ববি হাজ্জাজ যেটা পছন্দ করি না, তার কোনো দোষ নাই, খারাপ কোনো কাজ করেনি, কিন্তু পছন্দ করি না, যা ওরা ফাঁসি দেয়। এইটা তুমি করতে পারবে। আমি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল আমার কিছু বেসিক অধিকার আছে, আমার বেঁচে থাকার অধিকার আছে, আমার সর্ট অফ ইকুয়াল অপরচুনিটির অধিকার আছে, আমার দ্য রাইট টু পারসিউ এ গুড লাইফ এটার অধিকার আছে। তো এই বেসিক অধিকারগুলো তুমি যতই মেজরিটি হোক, যতই লোকজন চাক, খর্ব করতে পারবে না। এইটা হলো লিবারাল ডেমোক্রেসি। সো ওখান থেকে আমি আপনাকে বলছি যে আই অ্যাম থ্রু অ্যান্ড থ্রু লিবারাল ডেমোক্রেট। মানে আমি জনগণের অধিকারে বিশ্বাসী যে তাদের কথা ছাড়া সরকার পরিচালিত হবে না, কিন্তু আবার কোনো একজন ইন্ডিভিজুয়ালের বেসিক রাইট গুলো কোনোভাবেই খর্ব করা যাবে না। ওকে ওকে পারফেক্ট। আই থিঙ্ক আমরা এইখান থেকে যদি আবার ডেমোক্রেসির দিকে আবার একটু ফেরত আসি, ডেমোক্রেসিতে আমরা জানি যে আমরা ভোট দিচ্ছি, ভোট দিয়ে আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভ সিলেক্ট করতেছি। ডেমোক্রেসির একটা প্রিসাপোজিশন তো হচ্ছে যে, প্রিসাপোজিশন বলবো না, ডেমোক্রেসিতে প্রত্যেকের ভোটের মূল্য সমান। তো আমি বোঝার চেষ্টা করতেছি যে এটার আন্ডারলাইং ফিলোসফিটা কি, এই যে প্রত্যেকের ভোট সমান, এইটা ধরে নেওয়ার কারণটা কি, এটার ফিলোসফিক্যাল গ্রাউন্ড ওয়ার্কটা আসলে কোথা থেকে আসছে যে সবার ভোটের মান সমান? এইটার দেখেন ফিলোসফিক্যাল গ্রাউন্ডওয়ার্ক অনেক জায়গা থেকে এসছে, বাট একটা বেসিক ভিত্তি এসছে প্রপার্টি রাইটস। মানে দেখেন মানে অধিকারে আসি। অধিকারে প্রধান অধিকার কোন অধিকার? আপনি বলতে পারেন বেঁচে থাকার অধিকার, আপনি বলতে পারেন আই ডোন্ট নো নিজের ভবিষ্যৎ পারসিউ করার অধিকার, আপনি বলতে পারেন ইকুয়াল অপরচুনিটির অধিকার, যেটা আমরা বিশ্বাস করি ইকুয়াল অপরচুনিটির অধিকার। হ্যাঁ, বাট আসলে ইটস অল প্রপার্টি। মানে আপনি যদি বলেন বেঁচে থাকা, তাহলে আপনার দেহ যে আপনার প্রপার্টি, মানে ইয়োর বডি, ইয়োর ফিজিক্যাল বিইং যে আপনার প্রপার্টি, মানে ইউ হ্যাভ ওনারশিপ অফ ইয়োর ফিজিক্যাল বিইং, এটা আপনার আগে অন্য কারোর ওনারশিপ না। এটা তাহলে প্রপার্টি রাইট। আমার পয়েন্ট বুঝতে পারছেন? সো ঘুরে ফিরে প্রপার্টি রাইটসে চলে আসে। তো এই প্রপার্টি রাইটে আমার রাইট টু দ্যাট প্রপার্টি অর এনি প্রপার্টি আপনার রাইটের থেকে বেশি কি কম? এখন আপনি আসবেন না আপনার রাইট, এখন মনে করেন আমরা যদি লকিয়ান একটা জন লকিয়ান একটা প্রিজাম্পশনে আসি, তাহলে পয়েন্ট হলো যে আমার সবকিছু আমার অধিকার যতক্ষণ পর্যন্ত আপনার কোনো অধিকারে হস্তক্ষেপ না হচ্ছে। সো একটা নদী বয়ে যাচ্ছে, এই নদী আমার, যতক্ষণ পর্যন্ত এই নদী তো আপনার হতে হবে যদি আপনি আশেপাশে থাকেন, ঠিক না? সো আপনার এই নদীকে ব্যবহার যতক্ষণ পর্যন্ত আমি কোনো বাধা সৃষ্টি না করছি ততক্ষণ পর্যন্ত আমার অধিকার। আবার আমার এই নদীকে ব্যবহার যতক্ষণ পর্যন্ত আপনি বাধা সৃষ্টি না করছেন ততক্ষণ পর্যন্ত আপনার অধিকার।
পয়েন্টটা বুঝতে পারছেন? তো এই হুম, জায়গা থেকে আমরা যদি আপনার ওই যে অধিকারের জায়গা থেকে আসি, তাহলে আমরা দেখব যে especially sort of like we can go into the Abrahamic religions and how the Abrahamic religions first drew out equality, like তুমি আমি, মানে উপরে আছে খোদা তাআলা, যেটা তুমি মানে তুমি হুম, হুম, জিউস হও, তুমি হুম, মানে খ্রিস্টান হও, তুমি মুসলমান হও, উপরে আছে খোদা হুম, তাআলা। সো খোদা তাআলার পর বাকি সবাইকে ক্রিয়েটেড, সো দের ইজ দ্য ক্রিয়েটর এন্ড বাকি সবাই হুম, হুম, ক্রিয়েটেড। তো ক্রিয়েটেড এর হুম, ভিতরে কি উঁচা নিচে আছে নাকি? না, ক্রিয়েটেড এর ভিতরে না, ইউর অল ইকুয়াল। সো তাহলে আমরা সবাই ক্রিয়েটেড ইকুয়াল। তাহলে আমরা সবাই যদি হুম, ক্রিয়েটেড ইকুয়াল, তাহলে অধিকার তোমার আমার সমান। এটা এব্রাহামিক রিলিজিয়ন থেকে definitely, বেশ দূর আমরা পেয়েছি, অধিকার তোমার আমার সমান। এখন অধিকার যদি তোমার আমার সমান হয়, তাহলে এই অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে ক্ষমতা কার? আমি তুমি দুজন মিলে ক্ষমতা করলে তো এগেন হবস বলে গেছে আমি তোমাকে মেরে ফেলবো, তুমি আমাকে মেরে ফেলবা। মোস্ট অফ দিস আইডিয়াস ডেভেলপ in enlightenment ইউরোপ, মানে এই যে যখন আপনার ঔপনিবেশিক ইউরোপিয়ান সিভিলাইজেশন তৈরি হয়েছে, মানে কলোনিয়ালিজম যখন হয়েছে। হুম, সো sort of I talk about, আপনি হবসের কথা বলেন, লকের কথা বলেন, হিউম বলেন, রুসো বলেন, যাই বলেন, ওই সময়টা যে ফ্রেঞ্চ এম্পায়ার মোটামুটি আর কি সব জায়গায় দখল করছে, ব্রিটিশ এম্পায়ার মোটামুটি সব জায়গায় দখল করছে। তো ওরা মোটামুটি সব জায়গায় দখল করছে বলে ওদের কাছে টাকা পয়সা বেশি আছে, অন্য জায়গা থেকে দখল করে নিয়ে আসছে হুম, তো টাকা পয়সা। সো ওদের এখন চিন্তা হুম, ভাবনা করার সময় বেশি আছে, ওদের শহরগুলোতে টাকা পয়সা একটু বেশি আছে। তো ওই জায়গা থেকে আপনি যখন চিন্তা করেন যে তারা এখন অধিকার নিয়ে চিন্তা করছে, এবং তারা এই এব্রাহামিক মোরালিটিতেও বিশ্বাসী, মানে এই যে আপনি খ্রিস্টান হুম, মোরালিটি বলেন, রেজি বলেন, এব্রাহামিক মোরালিটিতে বিশ্বাসী, টু বি আর ইকুয়াল। তখন আসছে যে তাহলে আমার কাউকে না কাউকে তো ক্ষমতাটা দিতে হবে। হুম, আমি একে তো এই ক্ষমতাটা ধরে রাখতে পারবো না, মানে করতে পারবো না তো কিছু, কারণ হুম, ক্ষমতাটা হবে ট্রাইবের, গ্রুপের। হিউম যেমন বলেছে যে আমি এই ক্ষমতাটা, এটা আমার মানে ন্যাচারাল রাইট না, কিন্তু বা আমার নিচের অংশ না, কিন্তু আমার নিজের সুবিধার্থে আমি এই ক্ষমতাটা কাউকে দিই, আমার নিজের সুবিধা, মানে আমার লাভ ভাই, তার জন্য আমি দিই। Okay? তো এই যে আমার লাভ আমি দেই, তাহলে আমি এখন কাকে দিব? আমি যদি একটা ডেসপটিক রাজাকে দেই, যেটা মনে করেন হবসের আইডিয়া ছিল, লকেরও কিছুদের আইডিয়া ছিল, একটা ডেসপটিক রাজাকে দিব। কিন্তু লক বলেছিল যে ডেসপটিক রাজা যদি নিজের জন্য কাজ করা শুরু করে, তাহলে সে তার এই অধিকার বাতিল, মানে তুমি যে ওকে যে ক্ষমতাটা দিয়েছো ক্ষমতাটা বাতিল। বাট স্টিল আমরা একটা সভরেনের দিকে হুম, তাকিয়ে আছি, একটা ডেসপটিক সভরেনের দিকে তাকিয়ে আছি। এরপরে যখন ডেভেলপমেন্ট হয়, এবং এখানে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট আছে, দ্য মার্কেন্টাইল ক্লাসেস গেটিং মোর এম্পাওয়ার্ড ওভার দ্য baronial classes, মানে দ্য ল্যান্ড ওনিং ক্লাসেস এন্ড সো অন সো ফোর্থ, কমার্স বিং দ্য কি থিং। তো এই জায়গা থেকে আসে, তাহলে আমার মতো কেউ থাকলে, নট এ ডেসপটিক সভরেন, বাট আমার মতো কেউ যদি এখানে বসে, বা একজন বসালে তো তার মাথায় আবার ক্ষমতা চলে উঠে যাবে। সো আমার মতো এক গোষ্ঠী যদি এখানে বসে, তাহলে আমার অধিকার আমার কাছে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই যাকে বসানো হচ্ছে তাকে যদি কথায় কথায় চেঞ্জ করা যায়, তাহলে তারও ডেসপটিক লেভেলস অফ পাওয়ার যাবে না। তাহলে আগে শুরু হলো বেসিক্যালি একটা পার্লামেন্ট। এই পার্লামেন্টে বারবার, মানে এটা রিপ্রেজেন্টেটিভ পার্লামেন্ট কিছু দূর, বাট খুব বেশি না। রিপ্রেজেন্ট কাদের করে? ল্যান্ড ওনিং ক্লাসেসদেরকে করে। আপনি মনে করেন এই যে যখন ফ্রেঞ্চ পার্লামেন্ট, লুই 16 এর ওখানে যখন sort of আপনার আপনার ফ্রেঞ্চ রেভলিউশন শুরু হলো, তখন ফ্রান্স হাতে পার্লামেন্ট, তিনটা ক্লাস বসতো, আপনার দ্য অ্যারিস্টোক্রেসি, দ্য চার্চ এন্ড দ্য লেইটি, মানে নর্মাল সিটিজেন। নর্মাল সিটিজেন মানে ব্যবসায়ী আর কি, মার্চেন্টস এন্ড হোয়াট। তো সো এটা খুব বেশি রিপ্রেজেন্টেটিভ ছিল না, বাট সামওয়াট রিপ্রেজেন্টেটিভ আসা শুরু হলো। এই সামওয়াট রিপ্রেজেন্টেটিভ থেকে ডেভেলপমেন্ট আস্তে আস্তে হলো যে ট্রু রিপ্রেজেন্টেটিভ, যে না মানে তুমি বসছো তো তুমিই বসছো না, তুমিও একটা নির্বাচনের মাধ্যমে চেঞ্জ হবে। এবং এই নির্বাচনগুলো কিন্তু আসছে থ্রু বেসিক্যালি মার্কেন্টাইল ক্লাসেস। বাট ওই যে এখন আমরা বলি না বিজনেস অ্যাসোসিয়েশন, হুম, ফেডারেশন, হুম, হুম, অ্যাসোসিয়েশন, হ্যাঁ, তো এই মানে প্রত্যেকটা গিল্ড বলতো তখন, গিল্ড, সেই হুম, প্রত্যেকটা গিল্ডের নেতাকে, তো গিল্ডের নেতা, এই গিল্ডের সবচেয়ে মুরব্বী লোকজন ফার্স্টে হতো, তারপরে এই গিল্ডের মধ্যে একটা, এদের মধ্যে বসে আলোচনা, এই আগামী আগামী নেতা কিন্তু কুদ্দুস, রহিম না, বা তারপরে নেতা সোয়েন্সো না। সে একটা একটা ইলেকট্রাল প্রসেস তৈরি হলো এই গিল্ডের মধ্যে। এই গিল্ডের মধ্যে ইলেকট্রাল প্রসেসের মাধ্যমে আস্তে আস্তে আমরা এই রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসির মধ্যে আসলাম। মানে আপনার রাজতন্ত্র কিন্তু মোস্ট অফ দ্য টাইম একটা রিপ্রেজেন্টেটিভ প্রসেসের মধ্যে আসতো। মনে করেন আমাদের এই যে সেনা সেনা এম্পায়ার, বেঙ্গল, গো ব্যাক 1000 years, সেনা এম্পায়ার, হুম, হুম, সেনা এম্পায়ারও আসছে, বা পাল এম্পায়ার, এগুলো আসছে কিন্তু একটা ওখান তখনকার যারা জমিদার বা ল্যান্ডলর্ড বা ছোট রাজা, তারা সবাই মিলে বসে তাদের ভেতরে একটা নির্বাচন প্রসেস করে একজনকে
সবার উপরে ঊর্ধ্বে বসানোর একটা মোর পাওয়ারফুল রাজা হিসেবে এস্টাবলিশ করা। সো ইলেকশন প্রসেস ইজ অ্যাজ ওল্ড এজ সিভিলাইজেশন ইটসেলফ। বাট এই গিল্ড থেকে পার্লামেন্ট থেকে রিপ্রেজেন্টেটিভ পার্লামেন্ট, এই জিনিসগুলো ওভার দ্য লাস্ট 300-400 ইয়ার্স আস্তে আস্তে ডেভেলপ হয়েছে। ইন্টারেস্টিং। যদিও আমরা জানি ডেমোক্রেসি তো আজকের দিনে অ্যাটলিস্ট এইভাবে আমরা এটাকে ডিফাইন করে যে এটা একটা সেকুলার পলিটিক্যাল আইডিওলজি, বাট যখন আমরা বলার বা বোঝার চেষ্টা করছি যে আসলে প্রত্যেকের ভোটের মূল্য যে সমান, এটার ফিলোসফিক্যাল গ্রাউন্ড ওয়ার্ক, এটা লট অফ দোজ গ্রাউন্ড ওয়ার্কস আর বেসিক্যালি কামিং ফ্রম রিলিজিয়ন, রাইট? আপনি জি লকের জি হিউম তো এথিস্ট ছিলেন, বাট জন লক হুম তো হচ্ছে একদম একদম ডিভোটেড খ্রিস্টান ছিলেন, এবং টু ট্রিটিস অফ গভর্নমেন্টে কিন্তু আসলে বেসিক্যালি উনি ওইটাই আর্গু করার চেষ্টা করছেন যে যেহেতু অ্যাব্রাহামিক রিলিজন বলেন বা খ্রিস্টানিটিতে বলেন, গডের চোখ ইকুয়ালিটি অফ ভ্যালু, সেইখান থেকে আসলে তিনি ওই পয়েন্টটা মেক করার চেষ্টা করছেন যে সবার আসলে অধিকার সমান। যদিও আজকের দিনে আমরা বিভিন্ন ধরনের রিলিজিয়ন থেকে যে ধরনের পলিটিক্যাল ফিলোসফিটা পাই, সেটার সাথে হয়তো ডেমোক্রেসি পুরোপুরি কম্প্যাটেবল না, এটা একটা টেনজেন্সিয়াল হয়ে যাবে, আমরা আর কোনো একদিন হয়তো আলোচনা করতে পারবো। বাট শিওর। ইন্টারেস্টিং যে আমরা মানে যদি ট্রুলি চিন্তা করি যে সবার ভোটের অধিকার যে সমান, এটা কিন্তু আমরা সেকুলার গ্রাউন্ড থেকে আসলে এটা এস্টাবলিশ করাটা এক্সট্রিমলি ডিফিকাল্ট। না মানে ইটস এখানে ডিফিকাল্ট। এখানে এখানে একটা ব্যাপার আছে কি সম্রাট, মানে হিস্টোরিক্যালি এটা ধর্মের মাধ্যমে এসেছে হিস্টোরিক্যালি। হুম তাই বলে মনে করেন হুম যে আপনি যদি জাস্ট র্যাশনালি এটা বলতে চান তাহলে আপনি ধর্ম ছাড়া বলতে পারবেন না, তা না, আপনি বলতে পারবেন। বাট মোস্ট ইম্পর্টেন্ট হুম ব্যাপারটা হলো যে আপনি যদি অ্যাজ ফার এজ মোরালিটি বা পলিটিক্স বা পলিটিক্যাল স্ট্রাকচার, মানে মোরালিটি এক জায়গায়, এটা এথিক্স, হুম পলিটিক্স এন্ড পলিটিক্যাল স্ট্রাকচার এক হুম জায়গায়, পুরোপুরি ভিন্ন জিনিস। বাট হুম বেশিরভাগ জায়গায় দেখবেন হুম যে ডিউরিং দ্য হেডে অফ রিলিজন, এন্ড আমরা এখনো বলতে পারি যে রিলিজনে হেডে পার হয়ে যায় নাই এখনো, দি হুম মোস্ট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক সবার জীবনে, অনেকের জীবনে হয়তো ধর্ম, রিলিজন। বাট রিলিজনের মেইন উৎপত্তি কিন্তু এগুলোর জন্য। ইট ওয়াজ অ্যাবাউট স্টেট ক্রাফট, ইট ওয়াজ অ্যাবাউট হুম মোরালিটি। সো আপনার দ্য ওল্ড টেস্টামেন্ট কি ইজ এ বুক অফ স্টোরিজ অ্যাবাউট স্টেট ক্রাফট অ্যান্ড হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু, মোরালিটি। yeah মানে আমাদের yeah আমাদের পবিত্র কোরআন শরীফও তাই। আপনি মহাভারতের হুম দিকে তাকান, আপনি রামায়ণের দিকে হুম তাকান, মানে সোসাইটি কিভাবে নিজেদেরকে পরিচালনা করবে, দিস ওয়াজ দ্য বেসিস অফ অল দ্য রিলিজনস উই সি টুডে। যতগুলো আমরা আজকে হুম দেখি, হতেই পারে এগেন হিস্টোরিক্যালি আরো অনেক রিলিজিয়াস ছিল, আমরা এক্সপার্ট ইন রিলিজিয়াস স্টাডিজ, সো আরো অনেক কিছু আছে যেগুলোর সাথে আমি আমি ভালোভাবে পরিচিত না। বাট যতগুলোর সাথে আমরা হুম পরিচিত সবগুলো কিন্তু এই দুটো ফিল্ড ফুললি কভার করে, কারণ তাদের উৎপত্তি এটার কারণে। সো ইউ কুড আর্গিউ জুডাইজম, মানে the Israeli religion, Judaism was the first হুম big idea of nationalism. Because Judaism আপনি হুম যদি বলেন যে মনে করেন ক্রিশ্চিয়ানিটি, ইসলাম, এগুলো মনোথিস্টিক রিলিজন। মনোথিস্টিক রিলিজন মানে আমরা মানে জাস্ট একটা ক্রিয়েটরে বিশ্বাসী। জুডাইজম ইজ এ হিনোথিস্টিক রিলিজন। তারা শুধু নিজেদের একটা ক্রিয়েটরে বিশ্বাসী, তারা একটা ক্রিয়েটরে বিশ্বাসী না, তারা বিশ্বাসী হলো আমাদের হলো একটা ক্রিয়েটর, আমাদের ট্রাইব, দ্য ট্রাইব অফ ইসরাইল, ইসরাইলাইটস, আমাদের একটা খোদা, অন্য লোকজনের ভিন্ন খোদা থাকতে পারে, কিন্তু আমাদের একটা খোদা। সো দ্যাটস হিনোথিস্টিক রিলিজন। সো তারাও কিন্তু বেসিক্যালি, সো এই যে আমাদের যে আইডিওলজি, এই যে আমাদের যে বর্ডার, আমাদের যে রেস বা আমাদের যে গ্রুপ, এই গ্রুপের একটা আলাদা পরিচিতি আছে। তো আমরা বলি আমরা বাংলাদেশি, আমাদের পরিচিতি কি আমাদের এই ল্যান্ড বর্ডার, এইটা হলো আমাদের পরিচিতি। দ্য অরিজিনাল সন্স অফ ইসরায়েল, তাদের আইডিয়া ছিল হলো যে ইয়াহওয়ে তাদের দ্য ক্রিয়েটর, ইয়াহওয়ে হলো yeah আমাদের পরিচিতি। সো ইয়াহওয়ে ইজ আওয়ার আইডিওলজি। So Israel was also a nationalistic ideology that turned into, in many ways, religion, nationalism. So এই জন্য আমি আপনাকে বলছি যে ধর্ম আজকে আমরা যেভাবে দেখি, যতগুলো ধর্ম আছে, এই প্রত্যেকটারই কিন্তু প্রাইমারি কজ ওয়াজ বোথ পলিটিক্স অ্যান্ড মোরালিটি। আমরা ধর্মের থেকে যদি এখন একটু বের হয়ে এসে একদম আর্লি পলিটিক্যাল ফিলোসফির যে ইনফ্লুয়েন্সিয়াল টেক্সট, আমরা যদি প্লেটোর দ্য রিপাবলিকের দিকে তাকাই, প্লেটো সেখানে আসলে আর্গু করার চেষ্টা করছিলেন আমরা ততদিন পর্যন্ত আসলে একটা আদর্শ রাষ্ট্র তৈরি করতে পারবো না যতদিন পর্যন্ত না আমাদের ফিলোসফারদের হাতে হচ্ছে শাসন ক্ষমতা যাবে, অথবা আমাদের রাজনীতিবিদ যারা আছেন তারা আসলে ফিলোসফার হয়ে উঠবেন বা শাসকরা ফিলোসফার হয়ে উঠবেন। ২,৫০০ বছরের মতো পার হয়ে গেল, আমরা আসলে পৃথিবীর কোথাও কি প্লেটো যেই ফিলোসফার কিং এর স্বপ্ন দেখেছিল সেই রকম কোন ফিলোসফার কিং কি আমরা কোথাও দেখছি? First and foremost, there were a lot of people who
মানে প্লেটোর আইডিয়াটা কিন্তু একটু ভেগ ছিল, প্লাস প্লেটোর আইডিয়াটা খুব এলিটিস্ট ছিল, ওটাতে আমি একটু পরে ফেরত আসছি। বাট দেয়ার পিপল লাইক বাকলাভ হাভেল অ্যান্ড হোয়াট নট, যারা আসলে আপনার ওই যে ফিলসফার কিং না, বাট ওই হুম ফিলসফার লিডার বা ফিলসফার লিডার অফ দি নেশন, প্রাইম মিনিস্টার বা এইভাবে এটা বা প্রেসিডেন্ট, এটা এরকম লোকজন আমরা পেয়েছি ইন দ্য পাস্ট 100 ইয়ার্স এর কথা বলছি, এর আগে আমি যাচ্ছি না। ইন দ্য পাস্ট হুম 100 ইয়ার্স আমরা এরকম পেয়েছি বিশ্বব্যাপী, আমাদের দেশে হয়তো পাইনি, বাট আমরা বিশ্বব্যাপী পেয়েছি। বাট এটা ভালো কি খারাপ সেটার আলোচনায় আসি। কারণ প্লেটো দেখুন, মনে করেন আজকে এই যে একদম শুরুতে আপনাকে একটা কথা বলছিলাম না, আজকে আমাদের দেশের সুশীল সমাজ বা শিক্ষিত সমাজ অনেকেই জনগণের হাতে ভোট দিতে চায় না, কারণ তারা মনে করে জনগণ ভুল লিশে করবে, তারা চায় তাদের মতো কেউ দেশ পরিচালনা করুক। প্লেটোর চিন্তাটাও কিছুদিন এরকম ছিল। প্লেটোর চিন্তা ছিল যে ওই তার মতো কেউ, সে সে নিজে অনেক জ্ঞানী মানুষ, এবং প্লেটো ছিল অনেক জ্ঞানী মানুষ, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, অফ কোর্স। বাট হুম প্লেটোর ধারণাটা ছিল যে সে নিজে অনেক জ্ঞানী মানুষ, তার মতো করে হবে। এবং প্লেটের আইডিয়াস সর্ট অফ পরে আমরা আরো মার্কাস অরেলিয়াস এর মধ্যেও দেখেছি এই ধরনের চিন্তা ভাবনা, যে তোমার বোথ ওয়ারিয়ার হইতে হবে, এন্ড সক্রেটিস হিমসেলফ ওয়াজ আ সোলজার, প্লেটো হুম ওয়াজ নট এলিয়ান টু ব্যাটলস। সো আপনার মার্কাস অরেলিয়াস যেমন ছিল, যে মানে তুমি যদি রাজা হতে চাও, তুমি রাজা মেটেরিয়াল না, তুমি হুম যদি রাজা হতে চাও। কিন্তু আবার মার্কাস অরেলিয়াস এটাও বলে যে তোমার রাজা হতে চাওয়া উচিত, যদি তুমি আসলে সেই ব্যক্তি হয়ে হতে হয়ে হয়ে থাকো, তাহলে তোমার রাজা হতে চাওয়া উচিত। কেন? কারণ এই ডিউটির বার্ডেনটা তোমার নিতে চাওয়া উচিত। তো এখন অরেলিয়াস কি বলছে মেডিটেশন, যে অরেলিয়াস নিজেই মানে obviously দুই জায়গায় দুই ভাবে বলেছে, প্রেক্ষাপট ভিন্ন হিসেবে বলেছে। হুম বাট তাহলে হুম অরেলিয়াসের হুম পয়েন্টটা কিছু দূর প্লেটোর মতো ছিল। প্লেটোর পয়েন্টটা ছিল হলো যে তুমি যদি রাজা হতে চাও, তাহলে ইউ নট ফিট টু বি রাজা। সেম মার্কাস অরেলিয়াসের মতোই কথা। অবভিয়াসলি অরেলিয়াস ওয়াজ হেভিলি ইনফ্লুয়েন্সড বাই প্লেটো, নট দি আদার ওয়ে রাউন্ড। হুম বাট আমি যেটা বলছি হুম যে তুমি যদি রাজা, এখন সে বলছে যে তুমি রাজা হতে হলে তোমার সত্যিকারের জ্ঞানী হইতে হবে, তোমার রাজা হইতে চাওয়া যাবে না, এবং তুমি বেস্ট চয়েস এই হিসাবে তুমি রাজা হবে। তুমি বেস্ট চয়েস মানে যে কোনো আঙ্গিকে তুমি বেস্ট চয়েস, কথার কথা মানে again, মানে জ্ঞান এন্ড মোরালিটি এন্ড আঙ্গিকে তুমি বেস্ট চয়েস। তো এইটা সে কিভাবে বলছে? বাস্তবতার আলোকে বলছে? নট নেসেসারিলি। again you've got to understand যে ওই সময়গুলোতে মানে sort of the experiences of আপনার Athens, the city state Athens, I mean after হুম during and after the Peloponnesian wars. So মানে এই যে গ্রিক পুরো সিটি স্টেট গুলো কিন্তু এগুলোর মাধ্যমে মানে তাদের নিজেদের মধ্যে ইন্টারন্যাশনাল ওয়ার সবসময় চলতো, থিবস মারছে এথেন্সকে, এথেন্স মারছে স্পার্টাকে, স্পার্টা মারছে, এটা ওটা চলতো। বাট যখন ওরা ট্রুলি আপনার এই যে বিশাল একটা এম্পায়ার, দ্য পার্সিয়ান এম্পায়ারের সাথে এরা একটু sort of টেক্কায় আসলো, দ্য পেলোপোনেশিয়ান ওয়ার্স, তখন থিংস চেঞ্জ ড্রাস্টিক্যালি। যার জন্য আপনি দেখবেন যে এই যে বড় বড় ফিলোসফার গুলা কোন সময় আপনি দেখতে পেয়েছেন? যেই সময় এই পেলোপোনেশিয়ান ওয়ার্স গুলো বেঁধেছে, যেই সময় আসলে হুম মানে এই যে চিন্তা চেতনা, নতুন আইডিয়াজ আর কামিং আপ, মানে একটা ড্রাস্টিক স্টেটে নতুন আইডিয়াজ আর কামিং আপ ওই জায়গা থেকে। সো এই জায়গায় প্লেটোর, তো আপনি প্লেটোর আইডিয়াস কত চিন্তা করবে, তখন এইটার প্রেক্ষাপটে আপনার প্লেটোর আইডিয়াস এর কথা চিন্তা করতে হবে। সো প্লেটো এই প্রেক্ষাপটে বলছে। সো প্লেটো বলছে যে আমরা তাহলে স্পার্টান একটা আপনার ওই যে লোয়েস্ট কমন ডিনোমিনেটর, মানে সবাই শুধু মারামারি করো, হ্যাঁ, হুম এই লেভেলে হুম আমরা যেতে পারি না, এই লেভেলে আমরা যাব না। সো তাইলে এটার বিপরীতে কি? এটার বিপরীতে আমার মতো কেউ, মানে এগেন মানে লাইক প্লেটো চিন্তা করছে যে আমার মতো কেউ যে জ্ঞানী, সারাক্ষণ চিন্তা করবে, যুদ্ধের লোক আছে, সে যে যুদ্ধ জানে না তাও না, সে নিজেও যুদ্ধ জানবে, সে নিজেও ওয়ারিয়ার হইতে হবে, বাট তার মেইন জিনিসটা হলো দ্য ওয়াইজ ফিলসফার, সেটা হলো মেইন জিনিসটা। এখন ওয়াইজ ফিলসফার, যদিও প্লেটো আরো ডেমোক্রেটিক ছিল এসব থেকে, হি ডিডন্ট লাইক ডেমোক্রেসি ইদার, বাট অ্যারিস্টটলের থেকে আরেকটু ডেমোক্রেটিক ছিল আর কি প্লেটো। সো প্লেটোর এমন ছিল না যে মানে জনগণ এটাতে অংশগ্রহণ করতেই পারবে না বা কিছু, বাট স্টিল এগেন ওই এলিটিজমটা ছিল যে রেগুলার লোকজন ভালো বুঝবে না, যার অনেক সময় আছে, যে সারাদিন পড়াশোনা করবে, যে সারাদিন চিন্তা চেতনায় কাটাবে, একমাত্র সেই এই কাজগুলো ভালো করতে পারবে। এখন আপনি এম্পিরিক্যাল কোন এভিডেন্স দেখাতে পারবেন যে দিস অ্যাকচুয়ালি ওয়ার্কস, এটা ভালো হয়েছে? এম্পিরিক্যাল কোন এভিডেন্স, যেমন মনে করেন যে আপনি এগেন প্লেটোর ছাত্র অ্যারিস্টটলের ছাত্র আলেকজান্ডার প্রশ্ন নিয়ে আসেন, গর্ডিয়ান নটে বছরের পর বছর লোকজন আটকে আছে, পারে না, কিভাবে খুলবে? এগেন অ্যাজ দ্য লেজেন্ড গোজ, আলেকজান্ডার তার তরবারি বের করে জোরে একটা বাড়ি দিল। সো you see, not every problem needs a philosopher, মানে and Alexander proves, মানে ওদের জীবন, মানে প্লেটোর জীবন দশায় না, বাট ওভারঅল আর কি ওদের লিনিয়েজে, কারণ ছাত্র তো ওদের লিনিয়েজে পরিষ্কার হয়ে যায় যে ওরা যা কিছু বলেছে সবকিছু যে নেসেসারি সত্যি তা না। ফিলোসফার কিং ইজ নট এ ব্যাড আইডিয়া, ইট ইজন্ট এ ব্যাড আইডিয়া, আমি নিজেই বলছি ভাই, ইটস নট এ ব্যাড আইডিয়া।
হুম, but thinking, sort of that's sort of কি বলে না, that's the ultimate truth. এই ধরনের চিন্তা ভাবনা আমরা যদি করি তাহলে আমরা ভুল পথে ধাবিত হব। যখন যেটা প্রয়োজন, এটলিস্ট যেভাবে আমি চিন্তা করি, আমি আপনার সাথে শেয়ার করি সম্রাট, যেভাবে আমি চিন্তা করি, হুম, যে যখন যেটা প্রয়োজন, যেটা বেস্ট অ্যাপ্লাইড হিস্টোরিক্যাল ম্যানিফেস্টেশন, বেশিরভাগ সময় তখন সেইটাই আসে, বেশিরভাগ সময়। সো sometimes a polity needs a philosopher king, maybe sometimes a polity needs a warrior king, but the best leaders, আমি মানে কিং হিসেবে আপনি ধরেন, কিন্তু এখন তার কিং নাই, সো লিডার্স, the best leaders হুম, হুম, are ওই যে the middle ideal, এটাকে in Aristotle বলতো the golden mean, you know, the middle golden mean, ideal. yeah. হ্যাঁ, সে 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 ওয়ারিয়ারও পারতে হবে, সে ফিলসফিও পারতে হবে, হ্যাঁ, সে পিপল প্লিজিংও পারতে হবে, আবার প্রয়োজনে sort of like taking the people's sort of frustrations and angerও পারতে হবে। So এই যে mean, not philosopher king, not warrior king, but যে mean, that I think would be the best. ওকে, ওকে, আন্ডারস্ট্যান্ড। আজকের আজকের দিনে দাঁড়ায় আমরা অধিকাংশ জায়গায় পুরো পৃথিবীতে যদি বলি ডমিনেন্ট পলিটিক্যাল ফিলসফি হচ্ছে ডেমোক্রেসি। অধিকাংশ মানুষ এখন ডেমোক্রেসি চাচ্ছে, ডেমোক্রেসি নিয়ে কথা বলছে। এই ডেমোক্রেসি মানে এতটাই ডিজায়ারেবল আজকের দিনে যে একটা মানুষ সে যদি পুরাদস্তুর স্বৈরশাসক স্বৈরাচারীও হয়, তারপরেও হুম। সে নিজেকে প্রেজেন্ট করতে চায় ডেমোক্রেটিক হিসাবে, সে নিজেকে পরিচয় দিতে চায় ডেমোক্রেটিক হিসাবে, সে দুনিয়ার কাছে প্রমাণ করতে চায় সে আসলে ডেমোক্রেটিক। এই যে ডেমোক্রেসি তো ডিজায়ারেবল হয়ে উঠলো, এত পপুলার হয়ে উঠলো, এইটার কারণটা কি? আচ্ছা, first and foremost, in recent times democracy popularity is in decline, in great decline. Democracy by far Yeah. globally সবচেয়ে পপুলার ছিল up to the 90s, 90 দশক পর্যন্ত। হুম, 90 দশকের পর হুম, থেকে এটা ডিক্লাইন শুরু হয়। রাইট নাও অনেক ডেমোক্রেটিক দেশেও পাবলিক পোলিং পরিষ্কার দেখায় যে তারা ডেমোক্রেসিতে আস্থা হারাচ্ছে বা বিশ্বাস করতে পারছে না, এগুলো তারা বলছে পাবলিক পোলিং। ইউএসএ তেও এটা সেম একটা, লোকজন, হ্যাঁ 70% মানে লোকজন ওইটি মনে হয় বলছি, মানে আমেরিকা ডিসাইড বলেন, করছে ইউরোপিয়ান স্টেটস গুলো বলেন, হ্যাঁ পাবলিক পোলিং এ পরিষ্কার ফুটে উঠছেন। সেপারেট একটা পয়েন্ট হলো, আমরা এই যে ওয়েস্টফেলিয়ান সিস্টেমে আসার পর পুরো মানে সবগুলো দেশ একটা সিস্টেমের অংশ। সো এই সিস্টেমটা আপনাকে একসেপ্ট করে অ্যাজ এ মানে পার্ট অফ দ্য ট্রাইব। মনে করেন মানে আপনি আপনি বাংলাদেশ, তো আপনি এই যে গ্লোবাল ট্রাইবের একটা অংশ, একটা মেম্বার। আপনি রাশিয়া, আপনি গ্লোবাল ট্রাইবের একটা মেম্বার। এই গ্লোবাল ট্রাইবের মেম্বার যদি না হন, আপনার দেশ সার্ভাইভ করবে না, আপনার দেশ বাঁচবে না যদি গ্লোবাল ট্রাইবের মেম্বার না হন। আর এই গ্লোবাল ট্রাইবে একটা রিকোয়ারমেন্ট আছে কিছু দূর, এই যে আহ, আপনি যে ডেমোক্রেটিক, বা আপনি ডেমোক্রেসি না, আপনি কমিউনিস্টিক, যাই হোক, কিন্তু আপনি আহ, জনগণের কথা শুনেন। আপনার সরকার ব্যবস্থা জনগণের সম্পৃক্ততায়, এইটা একটা গুরুত্বপূর্ণ লেজিটিমেসি পয়েন্ট ফর এ মেম্বার অফ দ্য ট্রাইব এই ওয়েস্টফেলিয়ান সিস্টেমে। সো যেহেতু ইউ হ্যাভ টু বি এ মেম্বার অফ দ্য ট্রাইব, মেম্বার অফ দ্য ট্রাইব না হলে আপনার যাতা অবস্থা। আজকে ইরান কিছু দূর লাইক সেকেন্ড ক্লাস মেম্বার অফ দ্য ট্রাইব বলে আজকে দেখেন ইরানের কি অবস্থা। ইউনো রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করার পর দেবে কিনা সেকেন্ড ক্লাস মেম্বার অফ দ্য ট্রাইব। সো রাশিয়া কত কিছুতে স্ট্রাগল করছে এখন। সো তাহলে আপনি বুঝলেন যে গুরুত্ব, মানে দ্য ইম্পর্টেন্স, কতখানি গুরুত্বপূর্ণ ট্রাইবের মেম্বার হওয়া। আর এই ট্রাইবের মেম্বার হওয়ার জন্য ওই জিনিসটা দেখাতে পারতে হবে যে তুমি তোমার মানে জনগণের সাথে সম্পৃক্ত। সেটা যেই সরকারি হও, তুমি সোশ্যালিজম হও, সোশ্যালিস্টিক হও, কমিউনিস্টিক হও, ডেমোক্রেটিক হও, বাট সম্পৃক্ত। এই ওয়েস্টফেলিয়ান, এই যে ওয়ার্ল্ড এজ এ ট্রাইব বা দ্য নেশন, নেশনস এজ এ ট্রাইব, এই সিস্টেমটা যে ওয়েস্টফেলিয়ান সিস্টেম, এইটাতে আপনার ইম্পর্টেন্সটা বা এইটার মেম্বারশিপটা সুন্দরভাবে ধরে রাখার জন্য প্রত্যেকটা সরকার দেশের ভিতরে যতটাই অত্যাচারী হোক না কেন, দেশের বাইরে দেখাতে চেষ্টা করে যে তারা এই ট্রাইবের মেম্বার। এটা একটা গুরুত্বপূর্ণ, এটা যে একমাত্র পয়েন্ট তা না, বাট এটা প্রবলি দি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। সাধারণ মানুষের যে এই পলিটিক্যাল আইডিওলজিক্যাল যে একটা শিফট, যে তারাও ডেমোক্রেসি চাই, এইটার কারণ কি? এইটার কারণ জাস্ট ম্যাস ইন্ডক্ট্রিনেশন। মানে এগেন আমি আপনাকে বলছি, আমি ডেমোক্রেসিতে বিশ্বাস করি, আমি ডেমোক্রেসি চাই। হুম, হ্যাঁ, হুম, সো আমি আমারটা হয়তো বলবো যে আমি থট আউট, আমি অনেক চিন্তা করে এভিডেন্স হুম, দেখে মেপে তারপর আমি ডেমোক্রেসিতে বিশ্বাস করি। বেশিরভাগ হুম, মানুষ যারা ডেমোক্রেসির কথা বলে তারা ডেমোক্রেসিতে বিশ্বাস করে, এটা সত্যি না। মানে আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হুম, থেকে আপনাকে বলছি সম্রাট, একদম মানে হুম, হুম, বাস্তবিক অভিজ্ঞতা। মানে গত 15 বছরে হুম, পুলিশের মার খেয়েছি, দৌড়ানি খেয়েছি, হুম, জেলে গেছি, অনেক কিছু সহ্য করেছি। তো এইসবের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি যে সবাই যারা ডেমোক্রেসির কথা বলে তারা ডেমোক্রেসি বিশ্বাস করে, এটা কিন্তু সত্যি না। তারা ডেমোক্রেসির কথা বলে বিকজ একটা ইন্ডক্ট্রিনেশন, একটা লেভেল অফ ইন্ডক্ট্রিনেশন হয়ে গেছে যে আমরা এইভাবেই কথা বলি।
হুম, মানে মনে করেন আপনি একটা মুসলমান একটা মুসলিম মেজরিটি দেশে যাবেন, হ্যাঁ, আপনার যার সাথেই দেখা হবে আপনাকে বলবে আসসালামু আলাইকুম, সে আসলে মুসলমান কিনা ইররেলেভেন্ট। আমি পয়েন্ট বুঝতে পারছেন? আপনাকে বলবে আসসালামু আলাইকুম। আপনি হুম, কলকাতায় যাবেন, আপনি মুসলমান কি হিন্দু ইররেলেভেন্ট, আপনাকে দেখে বলবে আদাব। হুম, সো মানে এটা পার্ট অফ ন্যাচারালাইজেশন হয়ে যায় কি, দিস ইজ জাস্ট হাউ ইউ স্পিক এন্ড ইউ থিঙ্ক দিস ইজ ট্রু, ইউ ডোন্ট বিলিভ হুম, নেসেসারিলি বিলিভ ইটস ট্রু, বাট আপনি হুম। নিজেও জানেন না আপনি এক্স্যাক্টলি কি বিশ্বাস করেন। সো তখন আপনি ডেফিনিশন ইচ্ছা মতো চেঞ্জ করতে থাকেন, এটা সেটা এগুলো হয়, we do this in America. আমরা we can sort of আমাদের অনেক ধরনের মেন্টাল ক্যাপাসিটিজ আছে সামনে। ইন্টারেস্টিং। আবার যদি একটু শাসক বা রুলারের দিকে ফেরত যায়, পলিটিক্যাল ফিলোসফিতে আরেকটা খুব গুরুত্বপূর্ণ নাম হচ্ছে নিকোলো ম্যাকিয়াভেলি। যিনি বলছিলেন যে একটা শাসকের জন্য খুব ভালো হয় যদি জনগণ তাকে ভালোওবাসে, এট দ্য সেম টাইম ভয়ও পায়। কিন্তু সে যদি ২ টাই অ্যাচিভ করতে না পারে কোনো শাসক, তাইলে জনগণ তাকে ভয় পাইলে ভালোবাসার থেকে। সো হুম, জনগণ আসলে তাকে ভয় পাবে। ভালোবাসাটা হুম, আসলে খুব বেশি স্টেবল জিনিস না। সো ভয় দিয়ে হুম। বেশিদিন ক্ষমতায় টিকে থাকা যায়। ডু ইউ এগ্রি উইথ দিস পয়েন্ট? Oh no, I completely agree with this point in the sense যে ফার্স্ট এন্ড ফরমোস্ট মাকিয়াভেলি কোন প্রেক্ষাপটে বলেছে, কেন বলেছে, এটা আপনার বুঝতে হুম, হবে। হুম, সো তখন হুম, আপনি বুঝবেন যে মাকিয়াভেলি ঠিক বলেছে না ভুল বলেছে। সো মাকিয়াভেলি যে প্রেক্ষাপটে বলেছে, মাকিয়াভেলি ইজ বেসিক্যালি টকিং অ্যাবাউট দ্য রুলার এজ দ্য স্টেট। যদিও হুম, মানে আরেকটু ডেপথে গেলে মাকিয়াভেলি লরেনজোকে খুশি করার জন্য লিখেছে এই সেই, ঠিক আছে, হুম, 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 বাট আগের দিনে আপনার মোস্ট অফ পলিটিক্যাল মানে সর্ট অফ থিসিস যখন লেখা হতো, আপনি যদি চাণক্যের অর্থশাস্ত্র ধরেন, হ্যাঁ, সো ওই হুম, ওই হুম, ওল্ড স্টাইলে দের ইজ একটা স্পেসিফিক নাম আছে, এই মুহূর্তে আপনার সাথে কথা বলতে বলতে আমি নামটা মনে করতে পারছি না, মানে এক একটা স্টাইল অফ লিটারেচার আছে না, তো এই স্টাইল অফ লিটারেচার হুম, একটা হুম, নাম আছে। বাট এনিওয়ে ব্যাক ইন দ্য ডে যখন মানে 1000 বছর আগে যখন বেশিরভাগ সময় রাজনীতি নিয়ে লেখা হতো বা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে লেখা হতো, লেখা তো এমন ভাবে যেখানে রাষ্ট্রবিজ্ঞানের মেইন পয়েন্টটাই ছিল হলো রাজা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে। সো রাজার হুম, জন্য গাইড হিসেবেই লেখা হতো রাষ্ট্রবিজ্ঞানের ট্রিটিস। সো মাকিয়াভেলি, যদিও মাকিয়াভেলির সময় এটা আর প্রচলিত ছিল না, বাট মাকিয়াভেলি ওই যে পুরোনো স্ট্যান্ডার্ড স্টাইলের একটা পায়ান আর একটা এলার্জি ইফ ইউ উইল টু লোরেনজো de মেদিচি, তার জন্য লেখে। সো ওইখানে একটা বিষয় আছে। আরেকটা বিষয় আছে হলো যে মাকিয়াভেলি বলছে যে বাস্তবতা কি, লোরেনজো ক্ষমতা ধরে রেখেছে কিভাবে, বা আরেকজন যে ক্ষমতা ধরবে সে ক্ষমতা ধরে রেখেছে কিভাবে, ডিউক অফ স্ফরজা বা যে এরা ক্ষমতা ধরে রেখেছে কিভাবে। সো এটা একটা বাস্তবতা। এবার তৃতীয় আসেন দ্য স্টেট। আপনি যদি স্টেটের কথা অমান্য করার র্যামিফিকেশনকে ভয় না পান, তাহলে আপনি স্টেটের কথা অমান্য করবেন। যেমন মনে করেন আপনি লুক্সেমবার্গে আছেন, আমি লুক্সেমবার্গে বহু বছর যাই না, এগেন সেই আসলে 35 বছর আগে গেছিলাম আপনাকে বললাম, হ্যাঁ, তারপর আর আসলে লুক্সেমবার্গে কখনো যাওয়া হয়নি, ইউরোপে অনেক যাওয়া হয়ে গেছে, লুক্সেমবার্গে যাওয়া হয়নি। এখন আপনি আছেন, আমি আগামীতে ইউরোপে আসলে আমি চেষ্টা করবো টু সি ইউ ইন পার্সন, লুক্সেমবার্গে একটু ঢুকে যাবো, আমারও স্মৃতিচারণ হয়ে যাবে। বাট লুক্সেমবার্গে আপনি যখন ট্রাফিক আইন যেগুলো আছে আপনি মেনে চলেন, আমি ধরে নিচ্ছি, আপনি কেন মেনে অবশ্যই, চলেন অবশ্যই। একটা, হ্যাঁ, আপনি কেন, একটা বড় কারণ, আপনি হয়তো ভদ্রলোক, আপনি হয়তো বেশিরভাগ জায়গায় মেনে চলবেন, বাট একটা বড় কারণ হলো যে যদি না মানেন র্যামিফিকেশন গুলো সিভিয়ার, মানে অনেক হুম, টাকা ফাইন হবে, অনেক এটা হবে সেটা হবে, ঠিক না? বাংলাদেশে আপনি হয়তো বাংলাদেশেও মেনে চলেন, বাট আপনার বেশিরভাগ বন্ধু বান্ধব হুম, বাংলাদেশে মেনে চলে, চলে না। না। কেন? কারণ হুম, র্যামিফিকেশন নাই। সেম বন্ধু বান্ধব যখন হুম, ক্যান্টনমেন্টে গাড়ি নিয়ে ঢুকে, ঢাকায় ক্যান্টনমেন্টে যখন ঢুকে তখন মেনে চলে, মেনে চলে। হ্যাঁ, কেন? মেনে কারণ চলে ক্যান্টনমেন্টকে ডেফিনিটলি। ওরা স্পেশাল হ্যাঁ, ভালোবাসে, যে প্রেম প্রীতিতে মরে যাচ্ছে ক্যান্টনমেন্টের জন্য, না, ডেফিনিটলি না। ফিয়ার অফ, Yeah. ফিয়ার অফ দ্য র্যামিফিকেশনস, হুম, রাইট? সো হুম, সেই হুম, জায়গা হুম, থেকে আপনি বলেন মাকিয়াভেলি কি ভুল বলেছে যে স্টেটের সাথে যে সম্পর্ক, সেখানে এগেন আমি কিং এর কথা বলছি না, কিন্তু মাকিয়াভেলি এগেন ওই যে পুরনো একটা সর্ট অফ এলিজেইকাল বা একটা পায়ান স্টাইলের প্যানেজেরিক স্টাইলের লিটারেচার রচনা করেছেন ফর লোরেনজো, সেইটা একটা কারণ আছে। অ্যাকচুয়ালি ওই সময় কি হচ্ছিল সেটা হুম, বোঝানোর একটা কারণ আছে। বাট এখন থার্ড যে কারণটাতে আমি আপনাকে গেলাম, যে আসলে স্টেটের সাথে সিটিজেনের, ল অ্যাবাইডিং সিটিজেনের যে একটা সম্পর্ক ভিত্তি আছে, এইটা কি মাকিয়াভেলি ভুল বলেছে? ডেফিনিটলি না। আমি যদি বলি যে স্টেটের সাথে, স্টেটের লর সাথে সিটিজেনের যে সম্পর্ক, যে হ্যাঁ, আইন থাকবে, আইনের হুম। প্রয়োগ থাকবে, আই কমপ্লিটলি এগ্রি। আই ওয়াজ ওয়ান্ডারিং যে স্টেট এবং শাসককে যদি আমরা আলাদা করি, যেখানে না, এইখানে ও আলাদা এক্সপ্লিসিটলি বলা আছে করেনি তো, কোনো গুণ না। যেটা আমি আপনাকে আগে হুম, প্রথমেই বললাম যে ও আলাদা করেনি এখানে। হুম, ইভেন দো হি ওয়াজ হুম, রিপাবলিকান, বাট এই বইটা ও রিপাবলিকান হিসেবে লিখছিল হুম, না তো, বুঝছেন হুম, না? So এই বইটা ওই যে হ্যাঁ, প্যানেজেরিক লিটারেচার হিসেবে লিখছিল ফর লোরেনজো দি হুম, মেডিচি। সো লোরেনজো হ্যাঁ, কিন্তু রাজা ছিল না,
Lorenzo wasn't a king. But Lorenzo Yeah. did have the powers of a king. So Lorenzo কে ওইভাবে Yeah. খুশি করার জন্য সাথে আবার লোকজনকে একটু দেখাই দেওয়ার জন্য দেখো ও কি রাজা নাকি দেখো দেখো এই সব কিছু। So মানে I think Machiavelli, I believe again had, and he was a brilliant man. So ওর ব্রিলিয়েন্স এর মাধ্যমে ও মাল্টিপল পারপাস সার্ভ করেছে একটা লিটারেচার দিয়ে, যার জন্য দেখেন ওর অনেক লেখালেখি আছে, কিন্তু প্রিন্স একটা বই যেটা আজকে এতশো বছর পরও সবাই মনে রেখেছে। হুম। আজকের দিনে অনেকের মুখে বলতে শোনা যায় যে রাজনীতি বা পলিটিক্স হচ্ছে আসলে ক্ষমতার খেলা। বাট আমি যদি আপনার কাছে এটা জানতে চাই যে কিছু মানুষ আবার বলে যে না, রাজনীতির থ্রুতে মানুষ তার লাইফের পারপাস এবং মিনিং খুঁজে পাইতে পারে। আপনার কাছে কি মনে হয় যে পলিটিক্স আসলেই শুধুমাত্র ক্ষমতার খেলা, নাকি পলিটিক্সের থ্রুতে আসলে কোনো কোনো মানুষের পক্ষে বা অধিকাংশ মানুষেরই আসলে পলিটিক্সের থ্রুতে তার লাইফের মিনিং এবং পারপাসও খুঁজে পাওয়া উচিত? ফার্স্ট এন্ড ফরমোস্ট এটা একেবারেই মিথ্যা না যে রাজনীতি ক্ষমতার খেলা, এটা একেবারেই মিথ্যা না। তবে একমাত্র ক্ষমতার খেলা বা বেসিস ক্ষমতার খেলা বা ক্ষমতার খেলা ছাড়া এখানে আর কিছু নাই, এই জিনিসটা আমি একেবারেই একমত, মানে একেবারেই ভুল। এবং আমি মনে করি এবং আমি বিশ্বাস করি যে রাজনীতি যে কোন, এখানে আমি প্লেটোর সাথে একমত, অ্যারিস্টটলের সাথেও একমত, যে প্রত্যেকটা সিটিজেনের দায়িত্ব আছে রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়া। ওরা যখন বলে, ওরা বলে অবভিয়াসলি সিটিজেনের ডেফিনেশন ওদের কাছে ভিন্ন, আমার কাছে ভিন্ন। আমার কাছে হলো সিটিজেন মানে লিগ্যাল সিটিজেন। প্রত্যেকটা লিগ্যাল সিটিজেনের দায়িত্ব, অধিকার না ভাই, অধিকার তো কনস্টিটিউশন দিয়ে দিয়েছে, সেটা বাদ দাও, দায়িত্ব আছে রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়া। বিকজ ইট ইজ ইয়োর স্টেট, অ্যাজ এ সিটিজেন দ্য স্টেট ইজ ইয়োর। সো তোমার স্টেট কিভাবে পরিচালিত হবে, তোমাকে কি দেবে কি না দেবে, এখানে যদি তুমি কোনো ইনপুট না রাখো তাহলে তোমার স্টেট কখনো ভালো স্টেট হতে পারবে না। মোর ইম্পর্টেন্টলি তোমার স্টেট কখনো তোমার স্টেট হতে পারবে না। সো এখানে তোমার ইনপুটটা ইম্পর্টেন্ট। সো এই ইনপুটটা দেওয়ার মাঝেই কিন্তু ইউ বিকাম এ ট্রু পার্ট, এন ইন্টিগ্রাল পার্ট অফ দ্য স্টেট। তখন এই যে তোমার যে গ্রুপ ডাইনামিক্সটা, এই যে স্টেটটা একটা বড় গ্রুপ, রাইট? 100 জনের গ্রুপ তোমার ফ্যামিলি, বা 5 জনের গ্রুপ তোমার হাউস হোল্ড, 100 জনের গ্রুপ তোমার ফ্যামিলি, 1000 জনের গ্রুপ তোমার নেইবারহুড, আর 18 কোটি গ্রুপ হলো তোমার নেশন বা তোমার দেশ, স্টেট। তো এই যে এই গ্রুপটা ইজ ইন ইটসেলফ, অ্যাটলিস্ট আমি মনে করি এটা, অবভিয়াসলি হয়তো আপনি বলতে পারেন এই কারণে আমি রাজনীতিতে আছি, বাট এই বড় গ্রুপটা ইজ আ পারপাস ইন ইটসেলফ। এই বড় গ্রুপটা, সার্ভিং দিস গ্রুপ or being sort of a contributing member of this group is a big purpose in itself. So আমি আপনার সাথে ওই জায়গা থেকে এগ্রিড যে এটা ক্যান গিভ or does actually give a true purpose to your life if that's what you are seeking. পলিটিক্যাল ফিলোসফি থেকে এখন যদি আবার একটু এক্সিস্টেন্সিয়াল ফিলোসফি একটা প্রশ্ন দিয়ে শেষ করি, হোয়াট ডু ইউ থিংক, হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ? এখানে মানে আমি ওই খুব লম্বা আলোচনায় না যেয়ে বলি যে লাইফ টু মি, এগেন আমি রিলিজন বা এগুলোর বাইরে থেকে বলছি, ঠিক আছে? I am sort of a religious person, but আমাদের পার্সোনাল বিশ্বাস, আমাদের পার্সোনাল বিশ্বাসের একটা জায়গায় আছে যে যদিও I believe in heaven and hell and I do all the needful, or I try to, I do বলাটা ভুল হবে, আমি চেষ্টা করি যে পরম করুণাময় আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মাধ্যমে যে ইনস্ট্রাকশনস গুলো আমাদেরকে পাঠিয়েছেন ফলো করবার জন্য, ফর বিউটিফুল আফটার লাইফ, বেহেশত এনার্জি পাওয়ার জন্য, এই সবগুলো আমি করতে চেষ্টা করি। বাট হ্যাভিং সেড দ্যাট, আমার মনে হয় আমি শুধু বেহেশত পাবার জন্য এই জিনিসগুলো চেষ্টা করি না। আমার এই জীবনের এক্সপিরিয়েন্সটা সবাইকে নিয়ে সম্মিলিতভাবে যেন আরো সুন্দর হতে পারে, এর ভিত্তিতে I try to sort of design my life, do whatever I do in this life. So আমার কাছে জীবনের মানে is the cumulative set of experiences that you have in the here, in the now and in the past. এইটা হলো আমার কাছে জীবনের মানে। তো এইটা আমার নিজের একটা ক্ষমতা আছে এটা ডিজাইন করা। অনেক কিছু আমার নিজের ক্ষমতা নাই ডিজাইন করা, এইখানে আমার নিজের ক্ষমতা আছে ডিজাইন করা। সো আই থিঙ্ক ওই পার্সপেক্টিভে we all have a great deal of ownership of our own lives. So আমাদের জীবনটা কেমন হবে, ভালো হবে কি খারাপ হবে, এটা নির্ণয় করার কিছু দূর হলেও শক্তি তাহলে আমাদের নিজেদের হাতে আছে। That's life to me. থ্যাংক ইউ সো মাচ। অনেক কথা বললাম, অনেক কিছু নিয়ে কথা বললাম আজকে। আপনার ফিল্ড পলিটিক্যাল ফিলোসফি নিয়ে কথা বললাম, বাট আপনার সাথে আরেকদিন এক্সিস্টেন্সিয়াল ফিলোসফি নিয়ে একটা লম্বা ডিসকাশন করার ইচ্ছা আছে ভবিষ্যতে, হয়তো
কথা হবে আপনার সাথে। থ্যাংক ইউ। আপনি শেষ কোনো কিছু বলে যদি শেষ করতে চান, বাট থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড পেশেন্স অ্যান্ড আনসারিং অল দিস কোয়েশ্চেনস। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সম্রাট, ফার্স্ট এন্ড ফরমোস্ট অসংখ্য ধন্যবাদ তোমাকে ফর হ্যাভিং দিস ডিসকাশন উইথ মি টুডে। আমিও খুব খুব মজা পেয়েছি তোমার সাথে গল্প করে অনেকদিন পর। আমাদের আসলে কাজের ব্যস্ততা এই ধরনের গল্প খুব কম হয় আজকাল, বাট খুব মজা পেয়েছি তোমার সাথে গল্প করে। আমি যখন তরুণ ছিলাম, যেটা বললাম ইন মাই সর্ট অফ লেট টিনস আর্লি 20s, তখন এক্সিস্টেন্সিয়ালিস্ট ফিলসফি অনেক ফলো করতাম। তো সেই হিসেবে তোমার সাথে হয়তো একদিন ওইটার আলোচনায় বসলে আরো বেশি স্মৃতিচারণ হবে। আজ থেকে 30-40 বছর আগে how sort of I used to think, and how my mind used to work. So I look forward to that at some point. আর শেষ একটা কথা তোমার অডিয়েন্সদের জন্য আমি বলতে চাই, আমি ধরে নিচ্ছি যেহেতু আমরা বাংলায় কথা বলেছি বেশিরভাগ সময়, আমি ধরে নিচ্ছি তোমার অডিয়েন্স বাংলাদেশি অডিয়েন্স। সো তোমার অডিয়েন্সের জন্য আমি একটা জিনিস বলবো যে আমি লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি, আপনি যে কোনো কিছুতে বিশ্বাস করতে পারেন। তবে আমরা বারংবার গত 200-300 বছর ধরে দেখেছি যে জনগণের হাতে যখন সিদ্ধান্তর ক্ষমতা দেয়া হয়, সেই সিদ্ধান্তগুলোর মাধ্যমেই কিন্তু দেশ জাতির সবচেয়ে বেশি উন্নয়ন হয়। এটা ঐতিহাসিকভাবে দেখেছি, এটা জাস্ট বিশ্বাসের উপরে বলছি। ওকে, দ্যাটস অন হিস্টোরিক্যাল রেকর্ড। এই জিনিসটা প্লিজ আপনারাও চিন্তা করবেন, এবং আগামী যে নির্বাচনটা বাংলাদেশে আসছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। আপনারা প্লিজ বিবেচনা করে আপনাদের কাছে যাকে সবচেয়ে ভালো মনে হয় আপনার এলাকায়, সেই ব্যক্তির জন্য ভোট প্রদান করবেন। তাছাড়া সম্রাট, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনার অডিয়েন্স যারা দেখছেন দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।